এই ছোট্ট ছোট্ট পা ফেলে বাড়িটার কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় এসে দাঁড়ায় শাশ্বত। তার ডান হাতে ছোট্ট টর্চটা এখনো নিভে রয়েছে। এক পা করে সে সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে আর তাকাচ্ছে নিচের দিকে। জঙ্গলের মধ্যে একটা ঠান্ডা শীতল হাওয়া ঘুরে ফিরে শাশ্বতর মাথার উপরেই পাক খাচ্ছে যেন। বহু দূর থেকে রাত জাগা একটা শিয়ালের শব্দ ভেসে এলো। শাশ্বত সিঁড়ির প্রায় অর্ধেকটা উঠে এসেছে। এবার একটা বাঁক ঘুরে সিঁড়িটা সোজা উঠে গেছে দোতলার ঘরটার দিকে। বাকি সিঁড়িগুলো উঠছে। শাশ্বত কেমন যেন ভয় করতে লাগলো। বুকের ভেতর বাজতে লাগলো একটা মিহি ধকধক শব্দ। আর তার সাথে সাথেই শাশ্বত একবার মাথা তুলে খোলা আকাশের দিকে তাকিয়ে দেখল। আজকেও গোটা আকাশ জুড়ে এক ফোঁটাও আলো নেই। খুব সাবধানে একটুও শব্দ না করে সে বাকি সিঁড়িগুলো পেরিয়ে দোতলার ব্যালকনিটার সামনে দাঁড়াতেই আবার সেই শব্দটা তার কানে ভেসে এলো। শব্দটা খুব অদ্ভুত, যেন খুব জোরে জোরে কেউ নিঃশ্বাস নিচ্ছে। একটা প্রবল হাওয়া নির্দিষ্ট তালে বাইরে বেরিয়ে যাচ্ছে, আবার ভেতরে ঢুকছে। ব্যালকনিতে দাঁড়িয়ে শাশ্বত সামনের অন্ধকার কালো জঙ্গলটার দিকে তাকালো। তার ডান দিকে খোলা জঙ্গল আর বাঁ দিকে সেই বন্ধ ঘরের দরজাটা। সে স্পষ্ট বুঝতে পারছে ওই বন্ধ ঘরের ভেতরে কেউ আছে। এমন কেউ আছে যার প্রবল বেগে নিঃশ্বাস নেওয়ার শব্দ সে একতলার ঘর থেকে শুনতে পেয়েছে। একবার মনে মনে গ্রামবাসীদের বলা সেই কথাগুলো ঝালিয়ে নিল শাশ্বত। মনসুর মিয়া বলেছিল, ও বাড়িতে কেউ থাকতে পারবেনি বাবু, ও বাড়িতে কি যেন একটা আছে। তখন বিশ্বাস না করলেও এখন শাশ্বতর মনে হচ্ছে শুধু মনসুর মিয়া নয়, গ্রামবাসীরা যে তাকে একটা অদ্ভুত কিছুর কথা বলেছিল তা নেহাত শুধুই মিথ্যে নয়। কিন্তু গায়ের জোরে এই বাড়িটায় থাকতে আসার পর এখন যদি রাতের বেলায় সে ভয় পেয়ে গ্রামে ফিরে যায়, তাহলে গ্রামের লোক তাকে ভীতু ভাববে। হঠাৎ করেই শাশ্বতর আত্মসম্মান বোধটা প্রবল হয়ে আসে। একটা বেশ রাগের ঝোঁক তার মাথার আর মনের মধ্যে থাকা ভয়টাকে এক লহমায় আচ্ছন্ন করে ফেলে। শাশ্বত হাতের টর্চটা বাগিয়ে ধরে অন্ধকারে সেই বন্ধ দরজাটার সামনে গিয়ে দাঁড়ায়। আজ সকালেই সে দরজাটা খুলে দেখেছে ভেতরে কেউ নেই। তারপর নিজের হাতে দরজাটা বন্ধ করে দিয়েছিল। এখনো দরজাটা সেভাবেই বন্ধ আছে, কিন্তু ভেতরে যে কেউ রয়েছে তা স্পষ্ট বুঝতে পারছে শাশ্বত। খুব চাপা স্বরে কেউ যেন কথা বলছে, আর তার সাথে সাথে ভেসে আসছে সেই প্রবল বেগে নিঃশ্বাস নেওয়ার শব্দটা। দরজার কড়ায় হাত দিয়ে একবার ঢোক গিলল শাশ্বত। তারপর মনে মনে ভাবল, দরজাটা খুলেই দেখা যাক না। তার হাতে তো টর্চটা রয়েছে। আত্মরক্ষার জন্য টর্চ খুব একটা সামান্য জিনিস নয়। বাড়িটার মাথার ওপর পাক খেতে থাকা ঠান্ডা হাওয়াটা যেন ঘুরে ফিরে বারবার এসে শাশ্বতর মুখে ঝাপটা মারতে লাগলো। দূরের বন থেকে একটার পর একটা শেয়াল ডেকে উঠছে বারবার। শাশ্বত দরজাটার শিকল খুলে দিয়ে একটা ধাক্কা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমন সময় কাঠের সিঁড়িটায় মচমচ করে শব্দ হতে লাগলো, যেন কেউ একজন নিচের সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে আসছে। ঠিক একটু আগে যেমন করে শাশ্বত উঠে এসেছে ঠিক সেভাবেই। কিন্তু এত রাতে এই জঙ্গলের মাঝে কাঠের বাড়িটায় কে আসবে? শাশ্বত সকাল থেকে এখানে রয়েছে, কাউকেই সে এখানে দেখতে পায়নি। আর তাছাড়া কেউ যদি আসে তাহলে সে আসবে গ্রামের দিক থেকে। এই ব্যালকনির থেকে গ্রামের দিকের জঙ্গলটা স্পষ্ট দেখা যায়। কেউ এলে শাশ্বত নিশ্চয়ই দেখতে পেত। যদিও অন্ধকারে ভালোভাবে দেখার কথা নয়, তবুও শাশ্বত যেন নিজের মনকে বিশ্বাস করাতে পারছিল না গ্রামের দিক থেকে কেউ এই বাড়িতে আসতে পারে বলে। যারা এই বাড়িটাকে এত ভয় পায় তারা এত রাতে এখানে আসবে কেন? হঠাৎ শাশ্বতর মনে হলো, গ্রামের কেউ কি তাকে সাহায্য করার জন্য এলো? এমন তো হতেই পারে যে মনসুর মিয়া নিজেই এসেছে শাশ্বতকে তার বাড়িতে নিয়ে যেতে। শাশ্বত দরজার দিক থেকে একটু সরে এসে সিঁড়ির মুখে দাঁড়ালো। মচমচ শব্দটা এখনো শোনা যাচ্ছে।
কিন্তু যেই এসে থাকুক সিঁড়ির বাঁকটা না ঘুরলে তাকে দেখা সম্ভব নয়। শাশ্বত সিঁড়ির মুখে দাঁড়িয়ে রুদ্ধশ্বাসে নিচের দিকে তাকিয়ে অপেক্ষা করছে। এমন সময় দোতলার ব্যালকনির ঘরের দরজাটা নিজে থেকেই খুলে গেল। দরজা খোলার শব্দ পেয়ে শাশ্বত ব্যালকনির দিকে তাকাতেই অন্ধকারে কিছু দেখতে না পেলেও তার মনে হলো কেউ যেন ভেতর থেকে দরজাটা টেনে খুলেছে। এই আধো অন্ধকারের মধ্যেও শাশ্বতর মনে হলো ঘরের ভেতর থেকে কেউ যেন তার একটা পা বাইরে বার করেছে। শাশ্বতর বুকের ভেতর মিহি সুরে বেজে চলা ধক ধক শব্দটা তার গতি বাড়িয়ে দিল। মাথার ওপর ঘুরতে থাকা সেই ঠান্ডা বাতাসটা এখন আরো তীব্রভাবে ঝাপটা মারতে লাগলো। শাশ্বতর মনে হলো হঠাৎ করেই যেন গোটা পরিবেশে একটা সামান্য পরিবর্তন হয়েছে। কেমন যেন একটা গন্ধ চারিদিকের বাতাসে মিশে রয়েছে। সেই মচমচ শব্দটা এখন থেমে গেছে। মনে হচ্ছে যে আগন্তুক এসেছিল সে পরিবেশের এই পার্থক্যটা ধরতে পেরে হঠাৎ করেই দাঁড়িয়ে পড়েছে। খোলা দরজা দিয়ে যে বেরিয়ে আসছিল তাকে শাশ্বত দেখতে না পেলেও তার মনে হলো দোতলার ব্যালকনির কাঠের ওপর একটা টক করে শব্দ হলো। শাশ্বত নিজের হাতে টর্চটা জ্বালানোর জন্য বোতাম টিপতেই তাকে অবাক করে দিয়ে টর্চটা জ্বলল না। এদিকে ঘরের ভেতর যে ছিল সে ততক্ষণে বাইরে এসে দাঁড়িয়েছে। এই অন্ধকারের মধ্যেও শাশ্বত বুঝতে পারল ঘরের ভেতর থেকে যে বাইরে এসে দাঁড়িয়েছে সে লম্বায় দোতলার ঘরের চাল ছুঁয়ে ফেলেছে। প্রায় একটা লম্বা কালো অবয়ব শাশ্বতর দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। কাঠের ব্যালকনির ওপর তার এগিয়ে আসার শব্দটা বড় অদ্ভুত, যেন কাঠে কাঠে ঠোকাঠুকিতে ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। শাশ্বতর থেকে সেই কালো অবয়বটা মাত্র 10 হাত দূরে। এদিকে নিচের সিঁড়ি দিয়ে উঠে আসা সেই মচমচ শব্দটা ইতিমধ্যে আবার শুরু হয়েছে। এবার শাশ্বতর স্পষ্ট মনে হলো নিচ থেকে উঠে আসা সেই আগন্তুক গ্রামের কেউ হতেই পারে না। সে যেন অপেক্ষা করছিল দোতলার ঘর থেকে এই কালো অবয়বের বেরিয়ে আসার। শাশ্বত প্রাণপণে চেষ্টা করতে লাগলো হাতের টর্চটা জ্বালাবার জন্য। সেই গন্ধটা এখন খুব প্রবলভাবে ঠান্ডা বাতাসের সাথে শাশ্বতর নাকে ঝাপটা মারতে লাগলো। শাশ্বতর বুকের ভেতরের সেই মিহি ধক ধক শব্দটা এখন আরো জোরে ডেকে চলেছে। শাশ্বতর নিঃশ্বাস দ্রুত হয়ে আসতে লাগলো। হাতের টর্চটাকে দুহাত দিয়ে ঝাঁকিয়ে এসে জ্বালাবার চেষ্টা করতে করতেই সেই কালো অবয়বটা তার দিকে আরো কিছুটা এগিয়ে এসেছে। সিঁড়ির নিচের মচমচ শব্দটা তখনও হয়ে চলেছে। নিচের সিঁড়ি থেকে ওপরের বাঁকে উঠে আসার জন্য এতটা সময় লাগার তো কথা নয়। শাশ্বত আরও একবার মনের সমস্ত শক্তি একত্র করে টর্চের বোতামটা টিপতেই একটা সাদা আলো গিয়ে পড়ল দোতলার ব্যালকনির ওপর। আর সাথে সাথেই শাশ্বত দেখতে পেল, কিন্তু এ কি দেখছে সে? শাশ্বতর এত বছরের জ্ঞান, ভাবনা, ধারণা সব ভেঙে চুরে চুরমার হয়ে গেল এক মুহূর্তে। প্রকৃতির অলৌকিক শক্তিতে অবিশ্বাসী শাশ্বতর চোখের সামনে যেটা দাঁড়িয়ে রয়েছে সেটাকে ঠিক কি বলা যায় তা শাশ্বত বুঝতে পারল না। একবার গলা থেকে একটা জোরে চিৎকার বেরিয়ে এলো শাশ্বত। চোখে আলো পড়ার সাথে সাথেই ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা সেই কালো অবয়বটা শাশ্বতর মতোই একটা চিৎকার করে উঠতে গেল। তবে তার আগেই একটা লম্বা হাত এগিয়ে এসে শাশ্বতর গলার সামনের দিক থেকে ঢুকে পেছনের দিক দিয়ে বেরিয়ে গেল। শাশ্বতর চিৎকারটা সম্পূর্ণ হওয়ার আগেই থেমে গেল। একটা গোঁ গোঁ করতে করতে সে ব্যালকনির কাঠের মেঝের ওপরেই লুটিয়ে পড়ল। তার গলার ক্ষতস্থান থেকে তখন কলের জলের মতো কলকল করে রক্ত বেরিয়ে ভিজিয়ে দিচ্ছে গোটা ব্যালকনির কাঠ। নিচ থেকে উঠে আসা মচমচ শব্দটা যেন এই মাত্র সিঁড়িটার বাঁকের কাছে এসে পৌঁছল। শাশ্বত শেষ নিঃশ্বাস ফেলার আগে দেখতে পেল তার হাত থেকে ছিটকে পড়া টর্চ লাইটের আলোটা দুলতে দুলতে সেই কালো অবয়বটাকে মাঝে মাঝে দেখিয়ে দিচ্ছে। শাশ্বত বুঝতে পারল না যার হাতে তার মৃত্যু হলো সে আসলে কে।
দেখ, বিশ্বাস করা না করা সেটা তোর ব্যাপার, তবে সব কিছু কিন্তু এইভাবে হেসে উড়িয়ে দেওয়া যায় না। আরে তোদের সেই একই যুক্তি, কখনো একটা আস্ত ভূত দেখাতে পারবি সামনে এনে? আরে ভূত কি কোনো একটা জিনিস নাকি যে তোকে সামনে এনে দেখাবো? ভূত আসলে একটা আত্মা, তার নিজের কোনো শরীর নেই। তাহলেই বল, যার শরীর নেই সে কি করে একটা শরীর নিয়ে ঘুরে বেড়ানো মানুষের ক্ষতি করবে? তোরা অন্ধকারে সাদা কাপড় দেখেও তো পেতনি বলে ভয় চিৎকার করে বসবি। দেখ, সব ব্যাপার নিয়ে কিন্তু ইয়ার্কি করাটা ভালো না, বিশেষ করে এই সব ব্যাপার নিয়ে তো একদমই না। যদি সাহস থাকে তাহলে চল গোবিন্দপুরের ওই কাঠের বাংলো বাড়িতে রাত কাটিয়ে আসবি। ঠিক এটাই ভাবছিলাম। আরে তো দেরি করলি কেন, তাও আবার গোবিন্দপুর? আমি তো ভাবলাম কোনো ভূতুরে বাড়ি কিংবা শ্মশানের কথা বলবি, যেখানে রাত জেগে বসে থাকলেই পালে পালে ভূত এসে আমাদের পাশে বসেই সিগারেট খাবে। এই ডিজিটাল যুগে বাস করেও তুই ভূত প্রেত এসব নিয়ে বেশ সিরিয়াস কিন্তু রন। দেখ, ভূত আমি কখনো নিজের চোখে দেখিনি, তাই সেটা আমি বিশ্বাস করিনি। তবে পৃথিবীর বুকে এমন অনেক জায়গা আছে যেখানে প্রকৃতি অনেক রহস্য তৈরি করে রাখে, যেগুলোর কোনো স্বাভাবিক ব্যাখ্যা তুই কিন্তু দিতে পারবি না। আমার ব্যাখ্যা দেওয়ারও প্রয়োজন নেই, আর রহস্য খোঁজারও দরকার নেই। তোর থাকলে তুই খোঁজ। রণ আর জয়ন্ত একটা গোল টেবিলের দুদিকে বসে এতক্ষণ এই ব্যাপারটা নিয়ে তর্ক করছে, আর তাদের সব কথা এক মনে শুনছিল রিমি। এবার রিমি থাকতে না পেরে বলল, এই তোরা চুপ করবি? আমরা ক্যান্টিনে খেতে এসেছি নাকি তর্ক বিতর্কের মঞ্চে বক্তৃতা দেখতে এসেছি? এই তোরা দুটো যেখানেই থাকবি না, ভূত নিয়ে ঝামেলা বাঁধাবি। এতক্ষণ জয়ন্ত আর রণ দুজনে প্রতিপক্ষ থাকলেও ঠিক এই মুহূর্তে দুজনে দল বেঁধে রিমির ওপর আক্রমণ করলো যেন। যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলবি না তো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। তুই তোর ওই চিকেন স্যান্ডউইচ আর মোবাইল নিয়ে পড়ে থাক না, আর যে বিষয়ে তর্ক করবি সেই বিষয়ে তত জ্ঞান বাড়বে, বুঝলি? রক্ষে কর ভাই, এমনিতেই প্রফেসরদের লেকচার শুনতে শুনতে আমার জ্ঞান লাস্ট লাইন ক্রস করে গেছে, আর চাই না। আচ্ছা রন, এই গোবিন্দপুর জায়গাটা কেমন রে? শুনেই তো মনে হচ্ছে গ্রাম হবে। আমাদের এবারে ঘুরতে যাওয়ার ট্রিপটা গোবিন্দপুর হলে কেমন হয়? এতক্ষণ তো বলছিলি। আহ রন, এতক্ষণ জয়ন্ত কি বলছিল সেটা কথা নয়। কথা হলো আমাদের এবারে ট্রিপটা যদি গোবিন্দপুরে হয় তাহলে কেমন হবে? রণ কফির কাপ থেকে এক চুমুক কফি খেয়ে কাপটা নামাতে নামাতে বলল, ওখানে আমার চেনা জানা একজন আছে, গেলে অসুবিধে কিছু হবে না। আর জায়গাটা পুরোটাই গ্রাম, ঘুরে দেখার মতো অনেক জায়গায় আছে। তবে একটা সমস্যা আছে, ওখানকার জঙ্গলে একটা কাঠের বাড়ি আছে। সেই বাড়িটাকে নিয়ে গ্রামের লোকে অনেক অদ্ভুত কথা বলে। প্লিজ রন, তুই আবার শুরু করিস না এসব। না রে জয়ন্ত, আমি সত্যি বলছি, ব্যাপারটা সিরিয়াস। গ্রামের কেউ যে কোনোদিন ওখানে ভূত বা ওই ধরনের কিছু দেখেছে তা কিন্তু নয়। তবে ওই জঙ্গলের কাঠের বাড়িটায় রাত্রে কেউ থাকতে পারে না, আর জোর করে কেউ থাকতে গেলে সকালে তার মৃতদেহ পাওয়া যায় বাড়িটার দোতলায় ব্যালকনির ঠিক সিঁড়ির কাছে। সিঁড়ির কাছে কেন? রণ এমনিতেই একটু গম্ভীর আর থেমে থেমে শান্তভাবে কথা বলে। রিমির কথাটা শুনে সে গলার খাদ আরও কিছুটা নামিয়ে বলল, সিঁড়ির কাছে কেন তা কেউ জানে না, তবে ওই বাড়ি থেকে আজ পর্যন্ত কেউ জীবিত ফিরে আসতে পারেনি। গোটা ব্যাপারটার একটা ব্যাখ্যা কিন্তু আমার কাছে রয়েছে। দেখ, বাইরে থেকে যারা ওখানে ঘুরতে যায় তাদের সাথে নিশ্চয়ই টাকা পয়সা কিংবা দামি জিনিস থাকে। এবার গ্রামের লোক রাতের বেলা তাদের খুন করে সে টাকা পয়সা জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়, তারপর কোনো ভূত কিংবা আত্মার ঘাড়েই দোষটা চাপিয়ে দেয়। এরকম আগেও আমি অনেক ভুতুরে জায়গায় এক্সপ্লোর করতে গিয়ে এই ব্যাপারগুলো ধরতে পেরেছিলাম। রণ ঠান্ডা চোখে জয়ন্তর দিকে তাকিয়ে বলল, তোর এই ব্যাখ্যায় একটা সামান্য ভুল রয়ে গেল জয়ন্ত। যে কয়বার ওই বাড়িটায় কেউ মারা গেছে, প্রতিবার কিন্তু তাদের জিনিসপত্র আর টাকা পয়সা ওই ঘরেই পাওয়া গেছে। একটা সামান্য জিনিসও কিন্তু চুরি হয়নি। পুলিশ এই ব্যাপারটা নিয়ে কিছু করছে না? প্রথম দিকে কেউ মারা গেলে পুলিশ তদন্ত চালাতো, কিন্তু কিছুই পেত না। একটা গোটা ফাঁকা দোতলা বাড়িতে সামান্য একটা ইঁদুর পর্যন্ত পুলিশ কোনোদিনও খুঁজে পায় না। তাই গ্রামের লোক এখন আর সেখানে কাউকে যেতে দেয় না। এমনকি জঙ্গলের মধ্যে সেই বাড়িটার কাছে একটা ওয়ার্নিং বোর্ডও টাঙানো আছে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে। এই জয়ন্ত, চল না তাহলে এবার ছুটিতে আমরা গোবিন্দপুর থেকেই ঘুরে আসি। আর তো 2 দিন ক্লাস,
তারপরে 1 সপ্তাহ ছুটি। ভূত প্রেত কিংবা অলৌকিক কিছু থাকুক আর না থাকুক, গ্রাম থেকে একটা ট্যুর করে আসলে মন্দ হয় না। চল তাহলে যাওয়াই যাক। রন, তাহলে তুই সব ব্যবস্থা করে ফেল। রনও বাকি কফিটা শেষ করে বলল, তোদের আমি নিয়ে যেতে পারি, তবে একটা কথা, ওই কাঠের বাড়িটায় রাত কাটানোর জন্য কিন্তু আমাকে বলবি না। আগে চল না দেখি, তারপর এসব ভাবা যাবে। না জয়ন্ত, বাড়িটার একটা আশ্চর্য ক্ষমতা আছে বলে কিন্তু আমি শুনেছি। ওটা বাড়িটা কিংবা তার পাশের জঙ্গলটাও নাকি বেশ রহস্যজনক। আমি তোদের নিয়ে গিয়ে পরে কোনো বিপদে ফেলতে পারবো না। আচ্ছা বেশ, কাঠের বাড়িতে রাত কাটাতে হবে না, গ্রামের বাড়িতে তো কাটাতে পারবো, তাহলেই হবে। তাহলে গোবিন্দপুর ফাইনাল। হ্যাঁ, ওদের ফাইনাল করার পদ্ধতিটা একটু আলাদা। 3 বন্ধু তাদের ডান হাত সামনে এনে গোল টেবিলের উপর রেখে একসাথে হাতের মুঠো বন্ধ করে নিল। রিমি আর জয়ন্তর মুখে একটা অজানা গ্রামে ঘুরতে যাওয়ার আনন্দের ছাপ লেগে থাকলেও রনর গম্ভীর মুখটা কিন্তু আরও গম্ভীর হয়ে গেল। ওরা 3 বন্ধু, জয়ন্ত, রন আর রিমি। কলেজের প্রথম বর্ষের ইতিহাস অনার্স নিয়ে ওরা 3 জন ভর্তি হয়েছে। ওদের 3 জনের বন্ধুত্বটা কিন্তু হঠাৎ করেই হয়েছে। রন আর রিমি একে অপরকে কলেজের প্রথম দিনেই দেখেছিল। ভর্তি হওয়ার সময় ফর্ম ফিল আপের কোনো একটা সমস্যায় রিমিকে রন সাহায্য করেছিল, তবে জয়ন্তর সাথে ওদের বন্ধুত্বটা হয় আরও পরে। তবে এই মুহূর্তে তারা 3 জন শহরের আলাদা আলাদা জায়গা থেকে হলেও কলেজে ঢোকা থেকে কলেজ শেষ করা পর্যন্ত প্রায় একসাথেই থাকে। এইভাবে মাঝে মাঝে তারা একদিন কলেজ ছুটি করে কাছাকাছি কোথাও ঘুরে আসে। এই প্রথমবার তারা শহর থেকে বেশ খানিকটা দূরে যাওয়ার প্ল্যান করলো। শহর থেকে গোবিন্দপুর যেতে ট্রেনের সময় লাগে 6 ঘন্টার মতো। তারপর স্টেশনে নেমে সেখান থেকে হাঁটা পথে আরও ঘন্টাখানেক। এখন অবশ্যই হাঁটার প্রয়োজন হয় না, ভ্যান রিক্সা থাকে। স্টেশন থেকেই ভ্যানে করেই গোবিন্দপুরে আসা যায়। আগে থেকে ঠিক করা প্ল্যান মতো ওরা সকালের ট্রেনটাই ধরেছিল। ওদের 3 জনের পিঠে 3টে ব্যাগ, তাতে জামা কাপড় ছাড়াও রয়েছে ক্যামেরা, খাতাপত্র আর কিছু বিশেষ প্রয়োজনীয় জিনিস। প্রতিবার কোথাও ঘুরতে যাওয়ার সময় ওরা এই জিনিসগুলো নিয়ে যায়। 2 বার ট্রেন বদলে ট্রেনটা যখন স্টেশনে থামলো, রিমি স্টেশনে পা দিয়েই বলল, এ কি রে, এ তো পুরো ধারে গোবিন্দপুর। তাহলে তুই কি ভেবেছিলি গোবিন্দপুরে কয়েকটা আকাশ ছোঁয়া বিল্ডিং দেখতে পাবি? এদিকে শহরের ইট কংক্রিটের শিকল এখনো ঝুলতে পারেনি ভাই। জয়ন্ত কিন্তু ট্রেন থেকে নেমেই চারিদিকে সবুজ গাছপালার সম্ভার দেখতে দেখতে নিজের পিঠ ব্যাগ থেকে ক্যামেরা বের করে পটাপট কয়েকটা ছবি তুলে ফেলল। তারপর ক্যামেরার ছবিগুলো নিজেই দেখতে দেখতে বলল, অ্যামেজিং! এত ভালো একটা ঘোরার জায়গা থাকতে তুই এতদিনে আমাদেরকে এখানে নিয়ে আসিসনি কেন রে রন? আমি অনেক বছর আগে শেষবারের মতো একবার এসেছিলাম। আসলে এদিকটা যে আমি আসি সেটা বাবা মা একদমই পছন্দ করে না, তাই আর আশা হয়ে ওঠেনি। কিন্তু এখান থেকে আমরা যাব কিভাবে? স্টেশনের বাইরে চল, একটা ভ্যান বা রিক্সা নিশ্চয়ই কিছু জোগাড় হয়ে যাবে। স্টেশনের বাইরেই একটা ভ্যান দাঁড়িয়েছিল। ওরা ভ্যানে উঠতেই ভ্যানটা চলতে শুরু করলো। একটা লুঙ্গি গেঞ্জি পরা লোক ভ্যান চালাচ্ছে। বাবুরা শহর থেকে আইছেন নাকি? হ্যাঁ, তোমাদের এখানে কয়েকদিন থেকে গ্রাম দেখে যাব। শহরে লোক তো আর এখন এইদিকে আসেই না। তোমাদের এখানে জঙ্গলের মধ্যে একটা কাঠের দোতলা বাড়ি আছে না, আমরা ওটাই দেখতে এসেছি। কথাটা শুনেই ভ্যান চালক তার প্যাডেল গড়া থামিয়ে পেছনের দিকে ঘুরে তাকিয়ে বলল, কি বলেন দিদিমণি, ও বাড়িতে যাবেন না? ওখানে গেলে আর কেউ ফিরে আসে না, জান তো? কেন, ওখানে কি আছে? ওখানে গেলে কি ভূতে ঘাড় মটকে দেয়? বলেই জয়ন্ত হো হো করে হাসতে লাগলো। আপনারা শহুরে লোক, আপনারা এইসব মানেন না, কিন্তু এ জঙ্গলের কাঠের বাড়িটায় দেও আছে। দেও? দেও কি? রণ এতক্ষণ ধরে চুপচাপ বসেছিল। এবার সে বলল, গ্রামের লোকেরা ভূতপ্রেতকে দেও বলে। দেও থাকুক আর যাই থাকুক, আমরা তো সেটা দেখতেই এত দূর থেকে এসেছি, আর তুমি আমাদের যেতে বারণ করছো। আপনাদের ভালোর জন্যই কইছি বাবু, ও বাড়িতে যাবেননি। গ্রামে মন্দির আছে, পুরনো রাজবাড়ি আছে, ওই সব দেখেন, তারপর বাড়ি ফিরে যান। ও বাড়িতে যাবার কথা ভাববেননি। জয়ন্ত নিজের মুখ নামিয়ে আস্তে আস্তে বলল,
এবারটা নিশ্চয়ই আমাদের ভয় পাইয়ে দেওয়ার জন্য এইসব বলছে। ওর সাথে কথা বলে কোনো কাজ নেই। জয়ন্ত, বাড়াবাড়ি করাটা কিন্তু ঠিক হবে না। গ্রামের লোকেদের কাছে তুই যদি একবার বলিস ওই বাড়িটায় যাব, তাহলে কিন্তু ওরা আমাদের গ্রামে থাকতেই দিতে চাইবে না। এটা কিন্তু মনে রাখিস ভাই। ভ্যানওয়ালা তাদের গ্রামের সীমানায় নামিয়ে দিয়ে নিজের ভাড়া বুঝে নিয়ে অন্যদিকে চলে গেল। মাটির রাস্তা ধরে এগিয়ে গিয়ে একটা বাড়িতে ওরা দাঁড়ালো। রণ এগিয়ে গিয়ে কথাবার্তা বলতেই একজন ওদের বয়সী ছেলে জয়ন্ত আর রিমির দিকে ইশারা করলো বাড়ির ভেতর ঢুকতে। এতটা ট্রেন জার্নি আর ভ্যানে করে আসার জন্য ওরা বেশ ক্লান্ত ছিল। সামান্য আয়োজনের খাবার খেয়ে ওদের জন্য বরাদ্দ একটা ছোট ঘরে ওরা তিনজন বিশ্রাম নেওয়ার জন্য বসল। ছোটবেলায় আমি মাঝে মাঝেই এখানে আসতাম। এটা আমার এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়ি। এ বাড়িতে কি ওই লোকটা আর তার বউ ছাড়া আর কেউ থাকে না? না, ওদের কোনো সন্তান নেই। ওরা জানে আমরা গ্রামটা ঘুরে দেখতে এসেছি। এই জঙ্গলের ওই কাঠের বাড়িটার কথা কিন্তু ভুলেও ওদের সামনে বলিস না। হেই রন, প্লিজ বারবার এক কথা বলিস না তো। আমার বড্ড ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নি। বলতে বলতেই জয়ন্ত হাই তুলতে তুলতে বিছানায় শুয়ে চোখ বুঝল। রিমি আর রণ এই ফাঁকে একটু শুয়ে নিতে চাইল। সেদিন আর ওরা তেমন কোথাও গেল না, ওই বাড়ির আশেপাশেই ঘোরাঘুরি করে কিছু ছবি তুলল। একটা বেশ পুরনো মন্দির দেখতে পেয়ে তার কাছাকাছি ঘুরতে লাগলো। গ্রামের দিকে রাত নামে তাড়াতাড়ি। এদিকে মোবাইলের নেটওয়ার্কটাও ভালোভাবে কাজ করছে না। সারাদিনের ক্লান্তির জন্য হোক কিংবা তাড়াতাড়ি খেয়ে নেওয়ার জন্য ওরা রাত 10টা বাজার আগেই বিছানায় শুয়ে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ল ওরা নিজেরাও তা জানে না। এটাই কি সেই বাড়িটা? বেশ ইন্টারেস্টিং, কিন্তু জঙ্গলের এতটা ভেতরে একটা কাঠের দোতলা বাড়ি কে বানাতে গেল বলতো? কে বানিয়েছে তা আমি জানি না। গ্রামের লোকেরা বলে কোনো এক সাহেব একসময় এখানে থাকতো, তখনই বাড়িটা বানানো হয়েছিল। রিমি অবাক চোখে বাড়িটার দিকে তাকিয়ে দেখতে লাগলো। রিমি আর জয়ন্ত দুজনে এতটাই অবাক হয়েছে যে তারা ক্যামেরা বের করে ছবি তুলতেই ভুলে গেল। এত সুন্দর একটা বাড়িতে কেউ রাতে থাকে না? বেশ একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার হবে কিন্তু এই বাড়িতে রাতে থাকতে পারলে। না জয়ন্ত, তোকে তো আমি আগেই বলেছি এই বাড়িতে রাতে থাকা যাবে না। দেখলি না জঙ্গলে ঢোকার সময় গ্রামের দুজন কি বলল? গ্রামের লোকেদের কথা বাদ দে তো, তুই কি ভয় পাচ্ছিস সেখানে থাকার জন্য? ভয়ের কথা নয় রে, এই বাড়িতে এমন কিছু একটা আছে যেটা চায় না এই বাড়িতে রাতে কেউ থাকুক। রাতের বেলা থাকতে সমস্যা, দিনের বেলা ঘুরে দেখলে তো সমস্যা নেই। চল না একবার বাড়ির ভেতরটা ঘুরে দেখি। রিমি কথাটা বলেই বাড়িটার দিকে এগিয়ে যেতে লাগলো। স্ট্রেঞ্জ, গোটা জঙ্গলটা সবুজ গাছপালাগুলো বেশ বড় বড়, কিন্তু এই বাড়িটার আশেপাশের জঙ্গলটা কেমন যেন শুকনো, একটা গাছে সবুজ পাতা নেই। দেখ, আমি তো আগেই বলেছি তোকে এই বাড়িটা বেশ রহস্যময়। তুই নিজে কি কখনো এই বাড়িতে থেকেছিস? না। জয়ন্ত আরও কিছু বলবার আগেই রিমির গলা শোনা গেল। রিমি ওদের থেকে কিছুটা এগিয়ে গিয়ে বাড়িটার একদম সামনে পৌঁছে গেছে। জয়ন্ত, দেখে যা কি সুন্দর কাঠের সিঁড়ি, গোটা বাড়িটাই মনে হচ্ছে শুধু কাঠ দিয়েই বানানো। ওরা তিনজন বাড়িটার সামনে দাঁড়িয়ে প্রায় অবাক হয়ে তাকিয়ে রইল। কাঠের বাড়িটার গায়ে সময়ের ছাপ পড়ে কিছু কিছু জায়গা কালো হয়ে গেলেও একটা অদ্ভুত আকর্ষণ বাড়িটার মধ্যে রয়েছে। গোটা বাড়িটা যেন ঠিক ওদের মতোই চেয়ে রয়েছে ওদের দিকে। রণ যে বাড়িটা এসেছিল সেই বাড়ির কর্তার নাম দিনু। দিনুর বয়স কম হলেও এই অল্প বয়সেই তার কাঁধে বাড়ির দায়িত্ব এসে পড়েছে। সে আর তার স্ত্রী দুজনেই এই বাড়িটায় থাকে। ওরা তিনজন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে দিনুর স্ত্রী তার কাছে এসে বলল, বলছি কি গো, শোনো না, তোমার ওই দূর সম্পর্কের ভাইয়ের সাথে যারা এসে না, তাদের গতি কামার ঠিক সুবিধের বলে মনে হচ্ছে না গো। কেন? ওরা আবার কি করলো? রন তো আগেও এসেছে আমাদের বাড়িতে, কি তোমার মনে নেই? আরে তোমার ভাইয়ের কথা বলছি না, ওই যে মেয়েটা আর ছেলেটা এসেছিল না, ওরা কাল রাতে ওদের ঘরে বসে ওই জঙ্গলের বাড়িটায় যাওয়ার কথা বলছিল। সর্বনাশ!
এই রনের কি মাথা খারাপ হয়ে গেল? ও জানে না যে ওই বাড়িটায় গেলে কেউ আর জ্যান্ত ফিরে আসে না? তোমার ভাই তো ওদের বারণ করছিল, কিন্তু ওরা বারবার ওই বাড়িটায় যাওয়ার কথাই বলছিল। আমার কিন্তু ভয় লাগছে। শহরের মানুষ ঘুরতে এসেছে, ভালো মন্দ যদি কিছু একটা হয়ে যায়। রন ফিরুক, দেখি কি করা যায়, তুমি চিন্তা করো না। দিনু মুখে কথাটা বললেও মালতীর সাথে সাথে তার মুখেও একটা কালো ছায়া নেমে এলো। মামু, আপনারা কি ওই জঙ্গলের বাড়িটার দিকে গেছিলেন? কঠিন মুখে কাটা কাটা গলায় কথাগুলো বলল গ্রামের একটা লোক। তার খালি গা, পরনে একটা ধুতি। কেউ কিছু বলার আগেই রণ বলে উঠল, না না, আমরা শুধু জঙ্গলটা ঘুরে দেখছিলাম। ওই বাড়িটার দিকে যাবেননি বাবু? কি আছে বলো তো এই বাড়িটায়? এত সুন্দর একটা বাড়ি, বোকাস যত সব। লোকটা রিমির দিকে তাকিয়ে থেকে বলল, ম্যাডামকে একটু সাবধানে রাখবেন বাবু, ও বাড়ি জাদু করতে পারে, নতুন লোক টেনে নিয়ে যায় তার দিকে। এসব কথা শুনতে আর ভালো লাগছে না রন, চল, খুব খিদে পেয়েছে। কথা না বাড়িয়ে ওরা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে এগোতে লাগলো। রণ একবার পেছনে তাকিয়ে দেখল লোকটা তখনও সেখানে দাঁড়িয়ে তাদের দিকেই একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দিনের আলোতেও রণর মনে একটা ভয়ের ছায়া খেলে গেল। হ্যাঁ রে, তোদের এই জঙ্গলের বাড়িটায় যাবার জন্য না করেছিলাম না? রণ মাথা নিচু করে আমতা আমতা করে বলল, ওদিকে তো আমরা যাইনি, শুধু জঙ্গলেই ঢুকেছিলাম। দেখ রন, আমি জানি তোরা শহরের মানুষ এসব মানবি না, কিন্তু গোটা গ্রামের মানুষ যখন কোনো একটা ব্যাপার নিয়ে এতটা সাবধানে থাকতে ভালোবাসে, তখন নিশ্চয়ই কিছু না কিছু একটা বাড়িটাতে আছে। আমি চাই না তোরা কোনো বিপদে পড়িস। দিনু রণর কাঁধে একটা হাত রেখে আবার বলল, কাল কিন্তু অমাবস্যা, ওই বাড়িতে যে কবার মানুষ মরেছে তা ঠিক নেই। প্রতিবার কিন্তু অমাবস্যাই ছিল। তোরা আজই গ্রাম ছেড়ে চলে যা। রণ দিনুর এই শক্ত আদেশের গলায় বলা কথাগুলোর ওপরে আর কিছু বলতে পারল না। তারা বাড়ি ফেরার প্রস্তুতি নিতে লাগলো। পরদিন সকালে ওরা গ্রামের রাস্তা ধরে আগের মতোই ভ্যান রিক্সায় স্টেশন যাওয়ার পথ ধরল। দিনুও বারবার বলে দিল তারা যেন আজই ট্রেন ধরে শহরে ফিরে যায়। রিমি আর জয়ন্ত হঠাৎ করেই কেমন যেন চুপচাপ হয়ে গেছে। সেই চঞ্চল উচ্ছ্বাসিত ভাবটা তাদের মধ্যে আর নেই। বিদায় নেওয়ার সময় তারা শুধু হেসে বিদায় জানিয়ে চলে এলো। রণ কিন্তু এর মধ্যেই ভাবতে শুরু করেছে কোথাও একটা কিছু যেন সুবিধের নয়। মাঝামাঝি পথে এসে জয়ন্ত হঠাৎ করে ভ্যান থামাতে বলল, রন, আমি আজ ফিরছি না, আজ রাতটা আমি। ভ্যান চালকের দিকে তাকিয়ে জয়ন্ত দেখল সে অবাক হয়ে জয়ন্তর দিকে তাকিয়ে আছে। জয়ন্ত রণকে ভ্যান থেকে নামিয়ে রাস্তার এক পাশে নিয়ে গিয়ে চাপা স্বরে কিছু বলতেই রণ উত্তেজিত হয়ে হাত নেড়ে না না বলতে লাগলো। ভ্যানওয়ালা আর রিমি অদ্ভুত চোখে তাদের দেখতে লাগলো। শেষ পর্যন্ত ভ্যানওয়ালার সাথে যে ভাড়ায় রফা হয়েছিল সেই ভাড়া তাকে দিয়ে মাঝপথে ওরা নেমে পড়ল। ভ্যানওয়ালার যাতে তাদের উপর সন্দেহ না হয় তাই জয়ন্ত বলল তারা ঘুরতে ঘুরতে কিংবা কিছু ছবি তুলতে তুলতে স্টেশনের দিকে যাবে। ভ্যানওয়ালা একটু দূরে চলে যেতেই প্রথম রণ কথা বলল, তুই কি পাগল হয়েছিস নাকি? এতগুলো লোক মিলে বারণ করছে আর তারপরেও তুই এই বাড়িতে থাকতে চাস? দুনিয়ার সব লোক যদি ভুল বলে তাহলে তার ভুলটা সঠিক হয়ে যাবে না। এটা তর্কের ব্যাপার নয় জয়ন্ত। যুক্তি তর্ক সেসব নিয়ে আমি ভাবতে চাইছি না। তোদের যদি কোনো বিপদ হয় তখন আমি কি করে? রিমি ওদের পাশে এসে দাঁড়ালো। তারপর সেও জয়ন্তর মতো শক্ত গলায় বলল, দেখ রন, তোর ফিরে যাওয়ার হলে তুই ফিরে যা। আমরা ওই বাড়িটায় অন্তত এক রাত না থেকে কিছুতেই ফিরব না। জয়ন্ত আর রিমি হাঁটতে শুরু করলো। রণ কিছুক্ষণ এক দৃষ্টে তাদের দিকে তাকিয়ে থেকে
শেষে মাথা ঝাঁকিয়ে ওদের পিছু নিল। ওরা জঙ্গলটার অন্য দিক দিয়ে সেই বাড়িটার কাছে পৌঁছল। গ্রামের দিক দিয়ে গেলে যে কেউ ওদের এই দিনের আলোতে দেখে ফেলতে পারে, তখন অন্য কোনো সমস্যা হবে। আবার বাড়িটার সামনে দাঁড়িয়ে আগের দিনের মতোই মুগ্ধ চোখে রিমি আর জয়ন্ত তাকিয়ে রইল। এত সুন্দর একটা বাড়িতে রাতে না থাকলে আমাদের এখানে আসাটাই যে বৃথা হবে। দেখ, তোদের সব কথাতেই আমি রাজি হয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু আমার একটা কথা তোদের কিন্তু মানতেই হবে। যদি এমন কিছু দেখি যাতে আমাদের বিপদ হতে পারে, তাহলে কিন্তু সেই মুহূর্তেই আমরা এই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ব, ঠিক আছে? আচ্ছা বেশ, তাই হবে। এখন চল তো আগে ভেতরে ঢুকি। বাড়িটার একতলায় পাশাপাশি দুটো ঘর। একটা কাঠের ঘোরানো সিঁড়ি উঠে গেছে দোতলায়। দোতলাতেও একতলার মতোই দুটো ঘর, তবে গোটা বাড়িটা ফাঁকা। একটা সামান্য কিছু নেই ঘরে, যেন ঘরটা তার সমস্ত কিছু সরিয়ে দিয়ে নিজেকে শূন্য করে রেখেছে, আর এতক্ষণ অবধি ওদের জন্যই অপেক্ষা করছিল। ওরা তিনজন আসলে এই ঘরের জন্য এই মুহূর্তের প্রধান আসবাবপত্র। ঘরগুলো থেকে না একটা সুন্দর গন্ধ আসছে, দেখ জয়ন্ত। ওয়ান্ডারফুল! এরকম একটা বাড়ি ছেড়ে আমরা ওই গ্রামের মাটির বাড়িতে রাত কাটালাম। আমার তো মনে হয় আমাদের প্রথমে এখানে এসে ওঠা উচিত ছিল। তুই চুপ করে আছিস কেন রন? কিছু বল। রনও কিছু বলল না। ওদের সাথে কিছু শুকনো খাবার ছিল, সেটাই খেয়ে ওরা দোতলায় সেই ঘরটায় গিয়ে বসল। একসময় জয়ন্ত বাইরে বেরিয়ে বাইরে থেকে এই বাড়িটার এবং জঙ্গলের কিছু ছবি তুলল। তারপর বাকি গোটা দিনটা তারা ঘরে বসেই কাটিয়ে দিল। রণ বুঝতে পারছিল কোনো অদ্ভুত একটা মোহে রিমি আর জয়ন্তর মন এই বাড়িটার প্রতি জড়িয়ে গেছে, কিন্তু সেটা রণর ক্ষেত্রে হলো না কেন? যারা এই বাড়িটার প্রতি আগ্রহ প্রকাশ করে তাদের ওপরেই কি এই বাড়িটা মায়া বিস্তার করতে পারে? সারাটা দিন ওরা দোতলার ঘরে কাটালেও সন্ধে হওয়ার আগেই কেন জানি না নিচের ঘরে নেমে এলো। ওদের কাছে মোমবাতি ছিল, তাই চারিদিকটা অন্ধকার হয়ে যেতে ওরা একটা মোমবাতি জ্বালিয়ে তার পাশে গোল করে তিনজনে বসল। জঙ্গলটায় সন্ধে একটু তাড়াতাড়ি নেমে এসেছে। দূর থেকে মাঝে মাঝে অজানা কোনো পাখির ডাক ভেসে আসছে। এদিকটা কিন্তু কোনো ঝিঁঝি পোকার শব্দ নেই, অথচ গ্রামে ওরা যে দুদিন ছিল প্রতিদিন রাতেই বাড়ির আশেপাশে ঝিঁঝি পোকার ডাক শুনেছে। গোল হয়ে বসে ওরা ক্যামেরায় তোলা ছবিগুলো দেখছিল। একবার বাইরে তাকিয়ে রণ দেখল কালো অন্ধকারে সামনের জঙ্গলটা যেন একটা কালো ছায়ার মতো হয়ে উঠেছে। মাঝে মাঝে দূর থেকে রাত জাগা কোনো পাখির ডাক ছাড়া অন্য কোনো শব্দ আসে না। হঠাৎ করে একটা অচেনা গন্ধ জয়ন্তর নাকে ঝাপটা মারে। প্রথমটা জয়ন্ত খেয়াল না করলে তার মনে হয় খোলা জানলা দিয়ে একটা ঠান্ডা হাওয়া ঘরে এসে ঢুকেছে। সেই হাওয়ার সাথে মিশে আছে একটা অচেনা গন্ধ। নিজের ক্যামেরাটা রিমির হাতে দিয়ে জয়ন্ত বলে, ক্যামেরাটা গন্ধ আসছে না, তোরা কি পাচ্ছিস? রণ আর রিমি দুজনে একসাথে বলে ওঠে, গন্ধ? কিসের গন্ধ? কিসের গন্ধ তা বলতে পারবো না, তবে একটা গন্ধ, অচেনা গন্ধ। এরকম গন্ধ এর আগে কখনো আমি পাইনি। জঙ্গল এলাকা তো, কোনো ফুলের গন্ধও হতে পারে। তা হতেই পারে। আচ্ছা রন, একটা সত্যি কথা বলবি আমায়? কি? এর আগে যারা এই বাড়িতে মারা গেছিল তারা ঠিক কোথায় ছিল? মানে তাদের মৃতদেহ কোথায় পাওয়া গেছিল? রণ কিছুক্ষণ চুপ করে মোমবাতির শিখাটার দিকে তাকিয়ে রইল। বাইরে থেকে আসা অল্প হাওয়ায় মাঝে মাঝে শিখাটা কাঁপছে। সেদিকে তাকিয়ে থেকে বলল, বাইরের যে ঘোরানো সিঁড়িটা দোতলায় উঠে গেছে, সেই সিঁড়িটা দিয়ে উঠেই ব্যালকনির কাছে প্রতিবার একটা করে মৃতদেহ পড়ে থাকতো। তাদের মৃত্যুটা কিভাবে হতো? গলায় একটা বিভৎস ক্ষত থাকতো, যেন ধারালো কোনো একটা অস্ত্র কেউ সামনের দিক থেকে ঢুকিয়ে ঘাড়ের কাছ থেকে বার করে দিয়েছে। তবে তবে তার থেকেও আর একটা অদ্ভুত ব্যাপার ছিল। কি ব্যাপার? প্রতিটা মৃতদেহের চোখ থাকতো ঠিক সিঁড়ির দিকে। পুলিশ যেই কয়বার তদন্ত করেছিল তারা এই কথাটাই বলেছে। এতক্ষণ পরে রিমি প্রথম কথা বলল, তার মানে হরিণী যদি এই বাড়িতে কিছু একটা থাকে, তাহলে সে একতলার ঘরে নেই, আছে দোতলার ঘরে।
তাই তো দাঁড়াচ্ছে ব্যাপারটা। কি বলিস রন? রনও কিছু না বলে শুধু মাথা নাড়ালো। ঠিক এই সময় বাইরের কালো অন্ধকার ছিঁড়ে একটা শেয়ালের ডাক খুব কাছে ভেসে উঠল। ডাকটা এতটাই তীব্র আর কাছে যে ওরা তিনজনেই চমকে উঠল। আর সেই চমকানোর সাথে সাথেই তাদের সামনে রাখা মোমবাতিটা মেঝেতে পড়ে নিভে গেল। সেই অন্ধকারের মধ্যে অনেক চেষ্টা করেও মোমবাতিটা আর খুঁজে পাওয়া গেল না। ওরা তিনজন মিলে প্রাণপণ চেষ্টা করেও মোমবাতিটা যখন খুঁজে পেল না, তখন তাদের ব্যাগগুলো থেকে মোমবাতি বার করতে মনে পড়ল। ব্যাগগুলো তারা রেখে এসেছে দোতলার ঘরে, কারণ তারা সারাটা দিন ওই দোতলার ঘরেই কাটিয়েছে। তোরা বস, আমি গিয়ে নিয়ে আসছি। না জয়ন্ত, ছেড়ে দে, আমরা অন্ধকারেই বসে থাকি, সমস্যা নেই, কিন্তু এখন এই রাতের বেলা দোতলায় উঠতে হবে না। আরে তুই শুধু শুধু ভয় পাচ্ছিস, আমি যাবো আর আসবো। জয়ন্ত থাক না, আমারও এই বাড়িটায় কেমন যেন একটা লাগতে শুরু করেছে। তুই এখানেই থাক, যেতে হবে না। জয়ন্ত জোরে হেসে উঠল, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল তার হাসিটা প্রাণ খোলা ধরনের নয়, যেন খুব একটা জোর করে সে হাসিটা হাসছে। আরে আবার তুইও রনের মতো ভয় পাওয়া শুরু করেছিস? তোরা বস, আমি এক্ষুনি চলে আসবো, কিচ্ছু হবে না। ওদের আর কথা বলার সুযোগ না দিয়ে জয়ন্ত বাইরে বেরিয়ে এলো। বাইরের দিকে তাকাতেই কিন্তু জয়ন্তের কেমন একটা অদ্ভুত ভয় এক মুহূর্তের জন্য বুকের ভেতরের একটা কোণ ছুঁয়ে আবার বেরিয়ে গেল। অমাবস্যার রাতে চারদিকটা অন্ধকার থাকে ঠিকই, কিন্তু এত ঘুটঘুটে অন্ধকার থাকার তো কথা নয়। যেন নিজের হাত পর্যন্ত দেখা যাবে না। মনে মনে ব্যাগগুলোকে দোতলার ঘরে রাখার জন্য ধিক্কার দিতে লাগলো। ব্যাগের মধ্যেই ছোট্ট টর্চটা আছে। একটা টর্চ না থাকলে এই অন্ধকারে সিঁড়ি বেয়ে দোতলায় ওঠা খুবই কষ্টকর ব্যাপার। একবার সে মনে করলো ঘরে ফিরে যাওয়াটাই ভালো, কিন্তু তারপরেই মনে হলো এখন যদি সে মোমবাতি না নিয়ে ঘরে ফিরে যায় তাহলে হয়তো রণ আর রিমি তাকে ভীতু মনে করবে। না না, সেটা হতে দেওয়া যাবে না। ঘর থেকে বেরিয়ে আন্দাজেই বাড়িটার বাইরে এসে দাঁড়ালো জয়ন্ত। খালি পায়ে বাইরে বেরিয়ে এসেছে সে। এখন পায়ের তলায় ঘাসের জমি পড়তেই একটা শীতল শিহরণ তার পায়ের ওপর দিকে উঠতে শুরু করলো। ঘরের ভেতর একটু গুমোট থাকলেও বাইরেটা বেশ ঠান্ডা। একটু পরপরই একটা ঠান্ডা হাওয়া শোঁ শোঁ করে জয়ন্তর গায়ে এসে ধাক্কা দিতে লাগলো। কোনো রকমে হাত বাড়িয়ে সিঁড়ির মুখটা এসে পৌঁছলো জয়ন্ত। তারপর সিঁড়ির ওপর একটা পা রাখতেই একটা মচ শব্দে চমকে উঠল। চমকানোর ভাবটা কাটিয়ে এসে বুঝতে পারল আসলে সে কাঠের সিঁড়িতে পা রাখার জন্য এই শব্দটা হয়েছে। মনে মনে নিজেকে একটা ধিক্কার দিল সে। এসব কি হচ্ছে তার? কত শ্মশানে ভূতের বাড়িতে এসে রাত কাটিয়েছে, কিন্তু এরকম তো কিছুই হয়নি। কিন্তু এখানে একটা ফাঁকা বাড়িতে তার সাথে এমন কেন হচ্ছে? এতটা ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। একটা গোটা ফাঁকা বাড়িতে তার ক্ষতি করবেই বা কে? একমাত্র যদি না গ্রামের লোক চুরির মতলব এখানে এসে থাকে। গ্রামের লোক তো জানেই না তারা এখানে আছে। তাহলে আর একটা পা কাঠের সিঁড়িতে দিয়ে উঠতেই জয়ন্তর মনে হলো তার পেছনে যেন কেউ এসে দাঁড়িয়েছে। জয়ন্ত ভীতু নয়, বেশ সাহসী। তাই সে সময় নষ্ট না করে এক ঝটকায় পেছনে ঘোরে, কিন্তু কাউকে দেখতে পায় না। মনে হলো তার পেছনে এতক্ষণ দাঁড়িয়ে থাকা একদলা অন্ধকার হঠাৎ করেই দূরে জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। মনে মনে নিজেকে আরো একবার ধিক্কার দিল সে। সে ভয় পাচ্ছে। না না, এ হতেই পারে না। ভয় পাওয়ার মতো কিছুই তো এখানে নেই। কিছুটা নিজের মনের জোর ফিরিয়ে আনার জন্যই একবারও না থেমে মচমচ করে সিঁড়ি বেয়ে সিঁড়ির বাঁকটার কাছে উঠে এলো সে। তারপর আর দুপা উঠতেই বুঝতে পারল ওপরের দোতলার ঘর থেকে কোনো একটা শব্দ আসছে। জয়ন্ত মনে করলো এটাও তার মনের ভুল। আসলে এই গ্রামের লোকেদের বলা কথা, রণর অকারণে ভয় পাওয়া, এই অমাবস্যার রাতে একটা সম্পূর্ণ ফাঁকা বাড়িতে থাকা, এই সমস্ত কিছু তার মনের উপর একটা চাপ তৈরি করেছে। তার জন্য এসব সে ভুল শুনছে বা ভুল দেখছে।
একবারও না থেমে মচমচ শব্দে উঠে সে দোতলার ঘরটার কাছে এসে দাঁড়াল। হাত দিয়ে ঠেলে দরজা খুলতে যেতেই এই প্রথমবারের মতো একটা ধাক্কা খেলো জয়ন্ত। যে দরজাটা এই সন্ধেবেলায় দোতলা থেকে নামার সময় তারা বাইরে থেকে বন্ধ করে দিয়েছিল, সেই দরজাটা বাইরে থেকে খোলা, কিন্তু ভেতর থেকে বন্ধ। জয়ন্তর সারা শরীর কেমন যেন শিরশির করে উঠল। আর ঠিক সেই সময় একটা ঠান্ডা হাওয়া বাড়িটার পেছন দিক থেকে এসে জয়ন্তর বুকের ঠিক বাঁ পাশে আছড়ে পড়ল। একবার কেঁপে উঠল জয়ন্ত, তারপর আবার ঘরের দরজাটা খোলার চেষ্টা করল, কিন্তু না, দরজা ভেতর থেকে বন্ধ। একবার ভাবলো নিচে গিয়ে রিমি আর রনকে ডেকে নিয়ে আসবে, যদি গ্রামের কোনো লোক কিংবা চোর বদমাইশ কোনো ফাঁকেই ঘরে ঢুকে ভেতর থেকে বন্ধ করে রাখে দরজা। এতটা রিস্ক নেওয়া ঠিক হবে না, তার কাছে অস্ত্র থাকতে পারে। কথাটা মনে হতেই জয়ন্ত ঘরের দরজা ছেড়ে ব্যালকানির দিকে এগিয়ে সিঁড়ি ঠিক মুখটাতে এসে দাঁড়াতেই দোতলার ব্যালকানির ঘরের দরজাটা আস্তে আস্তে খুলে যেতে লাগলো। শব্দটা খুব আস্তে হলেও জয়ন্ত কিন্তু স্পষ্ট বুঝতে পারল যে ঘরের দরজা খুলে কেউ ঘর থেকে ব্যালকানিতে এসে দাঁড়াচ্ছে। ঠিক সেই সময় সিঁড়ির নিচ থেকে একটা মচমচ শব্দ ওপরের দিকে উঠে আসতে লাগলো। জয়ন্ত মনে কিছুটা সাহস পেল। নিশ্চয়ই তার দেরি হচ্ছে দেখে রণ আর রিমির মধ্যে কেউ ওপরে উঠে আসছে। এতক্ষণ ধরে মনে আর শরীরে জমতে থাকা ভয়টা হঠাৎ করেই উবে গেল এক ঝটকায়। ঘুরে এসে দোতলার ব্যালকানির সেই ঘরটার দিকে এগিয়ে যাওয়ার আগেই সেই ঘরটা থেকে একটা কালো অবয়ব বেরিয়ে এসে ব্যালকানিতে দাঁড়ালো। আর তার সাথে সাথেই জয়ন্ত একটা তীব্র গন্ধ পেল, যে গন্ধটা এতক্ষণ ধরে সে অল্প অল্প করে পাচ্ছিল। এই আধো অন্ধকারের মধ্যেও জয়ন্ত যেন বুঝতে পারল যে ব্যালকানিতে সে দাঁড়িয়েছে তার মাথাটা দোতলার ঘরের ছাদের ওপরে গিয়ে ঠেকেছে। জয়ন্ত এই প্রথম প্রচণ্ড ভয় পেল, কিন্তু নিচ থেকে মচমচ শব্দে উপরে উঠে আসার এই ব্যাপারটা তার মনের মধ্যে সাহস কিছুটা বাঁচিয়ে রেখেছিল। কিন্তু এবারের ঘটনায় সে একটা চিৎকার করে নিচের দিকে নামতে যেতেই হঠাৎ করেই সেই কালো অবয়বের দিক থেকে একটা ধারালো কিছু ছুটে এসে তার গলার সামনের দিক থেকে ঢুকে পেছনের দিক দিয়ে বেরিয়ে গেল। জয়ন্তর চিৎকারটা শেষ হলো না, তার আগেই সে ধপ করে দোতলার ব্যালকানির সিঁড়ির কাছে এসে পড়ল। তার গলা দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে কাঠের ব্যালকানির মেঝে ভিজিয়ে দিচ্ছে। জয়ন্ত তখন মচমচ শব্দটা শুনতে পাচ্ছে, আর সেই শব্দটা এখন ঘোরানো সিঁড়ির বাঁকের কাছে এসে উপস্থিত হয়েছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতেই জয়ন্তর শরীর থেকে শেষ নিঃশ্বাসটা বেরিয়ে গেল। চিৎকারটা ওরা দুজনেই শুনতে পেয়েছিল। চিৎকারটা শোনার সাথে সাথেই রিমি ভয় পেয়ে রণকে জড়িয়ে ধরেছিল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকারের মধ্যেই ওরা দুজন কিছুক্ষণ একভাবে বসে রইল। তারপর রণ বলল, রিমি, রিমি, এইভাবে বসে থাকাটা একদম ঠিক হবে না। জয়ন্তর নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, আমাদের ওকে সাহায্য করা প্রয়োজন। আমাদের আমাদের এই বাড়িতে থাকতে আসাটা ভুল হয়ে গেছে রন। তোর কথা না শুনে আমরা সত্যি ভুল করেছি। রিমির গলা ভয়ে কাঁপতে লাগলো। তুই এই ঘরেই বস, আমি বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়ে যাচ্ছি, আর তুইও ভেতর থেকে বন্ধ করে রাখ। আমি দেখে আসি জয়ন্তর কি হলো। না না, তুই যাস না। আরে এত ভয় পাচ্ছিস কেন? তুই দরজাটা ভেতর থেকে বন্ধ করে রাখ, আমি এসে না ডাকলে কিন্তু তুই দরজা খুলবি না। রিমিকে একরকম জোর করে সেই ঘরে বসিয়ে দিয়ে রণ বাইরে এসে দাঁড়ালো। জয়ন্তর ঠিক কি হয়েছে সেটা রণর অজানা নয়, কিন্তু জয়ন্ত তার বন্ধু, তাকে সাহায্য করতে না যাওয়াটা রণর কাছে সহজ ব্যাপার নয়। যদি এখনো তাকে বাঁচানো যায়, যদি এখনো তাদের দুজনকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাওয়া যায়, কেন তখন ওদের কথায় রাজি হলো রণ? কেন কেন? নিজের উপর প্রচন্ড রাগ হতে লাগলো তার। অন্যমনস্কভাবে সে এগিয়ে গেল সিঁড়ির দিকে। যদি সে একটু ভালোভাবে মন দিয়ে দেখত তাহলে বুঝতে পারত জঙ্গলের পেছন দিক থেকে একটা কালো ধোঁয়ার মতো কিছু বাড়িটার সামনে
ধীরে ধীরে জমাট বাঁধছে। বন্ধ দরজার ভেতর বসে ঠক ঠক করে কাঁপতে লাগলো রিমি। এখান থেকে কি তারা আর বেরোতে পারবে না? কেন যে তখন এই বাড়িতে থাকার সিদ্ধান্তটা নিল? আসলে এখানে থাকার সিদ্ধান্তটা যে ঠিক কেন নিল তা সে নিজেও জানে না। এই বাড়িটা দেখার পর থেকেই মাথার ভেতর কেমন যেন এলোমেলো হয়ে গেছিল তার। এই মাত্র সবটা ঠিক হলো, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে এখন। জয়ন্তর চিৎকার সে শুনতে পেয়েছে, আর রণ, সে তো গেল জয়ন্তকে সাহায্য করতে, কিন্তু তারও যদি কোনো বিপদ হয়। এক একটা মুহূর্ত রিমির কাছে যেন এক একটা যুগ বলে মনে হতে লাগলো। বাইরে একটা ঠান্ডা হাওয়া বারবার গোটা বাড়িটার মাথার উপর পাক খেতে খেতে ঝাপটে পড়ছে যখন তখন। বাইরের শোঁ শোঁ শব্দটা বন্ধ জানলা দরজার ভেতর দিয়ে রিমিও শুনতে পাচ্ছে। ঠিক কতক্ষণ কেটে গেছে মনে নেই। সব হয়েছে তার জেদের জন্য। এতক্ষণে তারা বাড়িতে পৌঁছে যেত, তার বদলে এই অজানা অচেনা গ্রামের জঙ্গলের মধ্যে একটা ফাঁকা কাঠের বাড়িতে কি বিপদে না তারা জড়িয়ে পড়ল। এইসব ভাবতে ভাবতে অনেকটা সময় কেটে গেল। হঠাৎ করেই রিমির নাকে ভেসে আসতে লাগলো একটা গন্ধ। গন্ধটা বেশ তীব্র। জানলা দরজা বন্ধ একটা ঘরে এত তীব্র একটা গন্ধ এলো কিভাবে? সেটা কিন্তু রিমির মাথায় একবারও এলো না। সে তখন জয়ন্ত আর রণর জন্য ভেবে চলেছে, আর ঠিক তখনই ঘরের দরজায় একটা ধাক্কা পড়ল। রিমি, রিমি, দরজা খোল, দরজা খোল রিমি। কে কে জয়ন্ত? তুই কি জয়ন্ত? হ্যাঁ হ্যাঁ, আমি, দরজা খোল। রিমি দৌড়ে এসে ভেতর থেকে দরজা খুলে এক টানে দরজাটা সরিয়ে বলতে গেল, কিন্তু রঞ্জিত তোকে। রিমির কথাটা শেষ হলো না, কারণ দরজা খুলে সামনে জঙ্গলের কালো অন্ধকার অবয়ব ছাড়া সে আর কিছুই দেখতে পেল না। গোটা বাড়িটার চারিদিকে একটা হালকা হাওয়া উঠেছে, একটা শিরশিরে ঠান্ডা বাতাস দরজা খোলা পেয়ে এক ছুটে ঘরের ভেতর ঢুকে পড়ল। রিমি দরজা খুলে এদিক ওদিক তাকিয়ে দরজা বন্ধ করতে যেতেই একটা হিমেল বরফের মতো স্রোত তার গোটা শরীরটাকে জমিয়ে দিল। দরজাগুলো যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে। প্রাণপণ চেষ্টা করেও সেটাকে এক চুলো নাড়ানো যাচ্ছে না। ভয়ের প্রথম ধাক্কাটা কাটিয়ে রিমি প্রাণপণে দরজাটা বন্ধ করার চেষ্টা করেও যখন পারল না, তখন এক ছুটে বাড়িটার বাইরে বেরিয়ে এলো। আর ঠিক তখনই শুনতে পেল রণর চিৎকার। বাইরে খোলা মাঠের মধ্যে দাঁড়িয়ে এই অন্ধকারের মধ্যে দোতলার ব্যালকানির দিকে তাকিয়ে রিমি বুঝতে পারল ব্যালকানির সিঁড়ির ঠিক কাছটায় রণ দাঁড়িয়ে আছে, আর তার থেকে মাত্র কয়েক হাত দূরে দোতলার ঘরটার কাছে যে দাঁড়িয়ে আছে তার উচ্চতা দোতলার ঘরের ছাদের চেয়েও উঁচু। রণর চিৎকারটা মাঝপথে থেমে গেল। একটা ধপ করে শব্দ, আর রিমি বুঝতে পারল রণর শরীরটা দোতলার ব্যালকানির মেঝেতে কেউ ফেলে দিল। সামান্য কিছুক্ষণের মুহূর্ত কাটিয়ে রিমি জঙ্গল ফুঁড়ে দৌড়তে শুরু করল। পেছন থেকে একটা ঠান্ডা হাওয়া শোঁ শোঁ শব্দ করে তার পিছু নিতে লাগলো। প্রাণপণে দৌড়তে দৌড়তে রিমি বুঝতে পারল নিজের অজান্তেই সে গ্রামের দিকে দৌড়তে শুরু করেছে। একবার যদি সে গ্রামে গিয়ে পৌঁছতে পারে তাহলে হয়তো সে বেঁচে যেতে পারে। দৌড়তে দৌড়তে একবার পেছন দিকে তাকিয়ে রিমি যা দেখলো তাতে তার সারা শরীর জমে বরফের মতো হয়ে গেল। জঙ্গলের গাছপালাগুলো দু হাতে সরাতে সরাতে যেটা তার দিকে এগিয়ে আসছে, সেটা কি সে জানে না। এই অন্ধকারের মধ্যে তা বোঝা সম্ভব নয়, কিন্তু হেঁটে আসার বা দৌড়ে আসার কোনো শব্দ সে শুনতে পাচ্ছে না। তার মনে হয় যে সে আসছে শুধু হাওয়ায় ভর করে। রিমি দৌড়তে দৌড়তে হঠাৎ করে একটা শক্ত কিছু তার পায়ের পেছনের দিকে এগিয়ে এসে লাগলো। একটা অসহ্য যন্ত্রণায় চিৎকার করে আবার সে দৌড়তে গেল। পায়ে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, কিন্তু তবুও থামা যাবে না। থামলেই হঠাৎ করেই রিমির মনে হলো সেই গন্ধটা যেন কমে এসেছে। হাওয়ার শব্দটা কানে ভেসে আসছে না।
সামনের দিকে কতগুলো মশাল আর হ্যারিকেনের আলো দেখতে পেয়ে রিমি চিৎকার করে উঠল, বাঁচাও বাঁচাও! আর তারপরই জ্ঞান হারালো। রিমির যখন জ্ঞান ফিরল তখন সে দেখল সে শুয়ে আছে সেই দিনুর ঘরে। তার বিছানার পাশে একটা পাত্রে কি সব যেন বেঁটে চলেছে। রিমি বুঝতে পারল কাল রাতে এই দিনু তার লোকজন নিয়ে রিমিকে উদ্ধার করেছে। রিমি উঠে বসতে যেতেই সেই বয়স্ক লোকটি বলল, আরে উঠো না মা, উঠো না, তুমি শুয়ে থাকো, তোমার শরীর কিন্তু খুব দুর্বল। রিমি কথা বাড়ালো না। বয়স্ক লোকটি সেই ভেষজ প্রলেপটি রিমির পায়ের ক্ষতে লাগিয়ে দিতে দিতে বলল, গাছের ডালে তোমার পা কেটে গেছিল মনে হয়, বুঝলে মা? এখন এটা লাগিয়ে দিচ্ছি, পরে কিন্তু আরো কিছু ওষুধ লাগাতে হবে তোমাকে। বয়স্ক লোকটা আরো কিছু বলে চলল, কিন্তু রিমির কানে কিছুই ঢুকল না। সে তখন ভাবছে জয়ন্ত আর রণর কথা। কাল রাত্রে তাদের কি হয়েছিল, আর জঙ্গল থেকে পালাবার সময় তার পায়ে আঘাতই বা করল কে? বয়স্ক ভদ্রলোকটা আরো কিছু কথা বলে বাইরে বেরিয়ে যেতেই দিনু আর তার স্ত্রী এসে ঘরে ঢুকল। আমি তখনই বলেছিলাম তোমাদের ওই জঙ্গলের বাড়িতে যেও না, যেও না। শুনলে না তো আমাদের কথা, এখন হলো তো সর্বনাশ। জয়ন্ত কোথায় দাদা? আর আর রন কোথায়? দিনু আর মালতী মুখ চাওয়াচাই করল। তারপর দিনু গোটা ব্যাপারটা খুলে বলল রিমিকে। শুনতে শুনতে রিমির দু চোখ বেয়ে জলের ধারা নেমে এলো। সেদিন ওরা দিনুর বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় স্ত্রী মালতী তাকে বলেছিল তার কেমন যেন মনে হচ্ছে ওরা গ্রাম ছেড়ে যাবে না, রাতের বেলা ওই জঙ্গলের বাড়িতে গিয়ে ঢুকবে। আসলে ওই বাড়িটার একটা অদ্ভুত শক্তি আছে, মানুষের ওপর মায়া বিস্তার করতে পারে। তাই দিনু ঠিক করে রেখেছিল রাতের বেলা একবার ওই জঙ্গলের বাড়িতে গিয়ে দেখে আসবে। কাল রাত্রে সেই মতো তারা যখন গিয়ে পৌঁছয় তখন রিমিকে দৌড়ে আসতে দেখে। রিমি তাদের কাছে এসে অজ্ঞান হয়ে যায়। তখন রিমিকে দুজন লোক দিয়ে বাড়িতে পাঠায় তারা, এবং তারপর তারা সেই বাড়িটার কাছে গিয়ে পৌঁছয়। মশাল আর হ্যারিকেন নিয়েও তারা রাতের বেলা সেই বাড়িতে ঢোকার সাহস করতে পারেনি। আলো একটু ফুটতে শুরু করলে তারা বাড়িতে ঢুকে জয়ন্ত আর রণর মৃতদেহ পায়, ঠিক সেখানেই যেখানে প্রতিবার একটা করে মৃতদেহ পাওয়া যেত। তবে এবার পাওয়া গেল দুটো। শেষের কথাগুলো বলতে বলতে দিনুর দু চোখ জলে ভরে ওঠে। মালতী মুখে আঁচল চাপা দিয়ে কেঁদে ওঠে। এই গ্রামের মানুষগুলোর কথা বিশ্বাস করা উচিত ছিল। এদের অবিশ্বাস করে নিজেদের বিপদ ডেকে আনার পাশাপাশি এই মানুষগুলোর বিশ্বাসে আঘাত করা হয়েছে। রিমির বুকের ভেতরটা মোচড় কেটে উঠল বারবার। বড্ড ভুল হয়েছে, বড্ড ভুল হয়েছে। বাড়ি ফিরে প্রায় মাসখানেক হাসপাতালে থাকতে হয়েছিল রিমিকে। পায়ের ক্ষতটা সেরে উঠতে বেশ কিছুটা সময় নিয়েছিল। গোটা ব্যাপারটা বাড়িতে এবং রণ আর জয়ন্তর পরিবারকে জানাতে তারা অবিশ্বাস করেছিল। পুলিশ এমনকি আদালত পর্যন্ত সমস্যাটা গিয়েছিল। তবে দিনু আর সেই গ্রামের লোক রিমিকে অনেকটা সাহায্য করেছিল। নিজের ঘরে শুয়ে আছে রিমি। এখন মাঝে মাঝে একটা অদ্ভুত স্বপ্ন দেখে সে। একটা জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়ে আসছে রিমি, আর তার পেছনে পেছনে জঙ্গলের গাছগুলোর মাথার ওপর দিয়ে হাওয়ায় ভেসে ভেসে তার দিকে এগিয়ে আসছে একটা মানুষ। আর একটু ভালোভাবে রিমিকে লক্ষ্য করলেই সে ধরে ফেলতে পারবে। আর ঠিক সেই জঙ্গলটার পেছনে দেখা যাচ্ছে দোতলা সেই কাঠের বাড়িটা। স্বপ্নটা রিমিকে বারবার একইভাবে ভয় দেখাতে থাকে। তবে সেদিন রাতে জয়ন্ত আর রণর মৃত্যুটা যে ঠিক কিভাবে হয়েছিল তা রিমি আজও জানতে পারেনি, কখনো পারবে বলেও মনে হয় না।
টেবিলের ওপর খোলা খাতাটা সামনে রেখে পেনটা ঠিক গালের কাছে ঠেকিয়ে রেখে অনেকক্ষণ ধরে চুপ করে বসে রয়েছে রিমি। তার চোখ শূন্য কম্পিউটার স্ক্রিনের দিকে। সেখানে একটা ওয়ার্ড ফাইল খোলা থাকলেও সেই ফাইলে কিন্তু এখনও একটা অক্ষরও লেখেনি। অথচ আজকের মধ্যেই রিপোর্টটা তৈরি করতে হবে তাকে। ঘরের আশেপাশের কয়েকটা কম্পিউটারের কিবোর্ডের সামনে বসে থাকা লোকদের থেকে কট কট করে শব্দ ভেসে আসছে। তবে সেই সমস্ত শব্দ যেন রিমির কানে ঢুকছে না। তার মন পড়েছে দূরে কোথাও, অনেক দূরে, অনেক আগে, অনেক বছর আগের কোথাও একটা। একভাবে এভাবেই বসেছিল রিমি। একটু পরেই একটা গলার স্বরে তার চমক ভাঙে। ওই কী রে, সামনে খাতা খুলে ওভাবে চুপ করে বসে আছিস কেন? রিমি চোখ তুলে তাকিয়ে দেখে তার কম্পিউটার টেবিলের একপাশে এসে দাঁড়িয়েছে ঈশান। তারপর একটা কৌতূহলী মুখে তার দিকে তাকিয়ে রয়েছে। অনেক কষ্টে রিমি তার মুখে একটা হাসি ফুটিয়ে তারপর বলে, তেমন কিছু না, ওই বুঝতে পেরেছি, আবার তুই ওসব ব্যাপারগুলো নিয়ে ভাবতে শুরু করেছিলি, তাই তো? তোকে না কতবার বলেছি ওগুলো নিয়ে এত ভাববি না। দেখ, যা হয়ে গেছে সেগুলো নিয়ে ভেবে তো আর কোনো লাভ নেই, বল। ব্যাপারটা তুই ভুলে যা। রিমির মুখে একটা শান্ত হাসি ফুটে ওঠে। পেনটা নামিয়ে রেখে খাতা বন্ধ করতে করতে বলে, ভুলে যা বললেই কি আর ভোলা যায় ঈশান? সেদিন যদি আমি ওখানে না যেতে চাইতাম তাহলে এত কিছু ঘটতই না। তাহলে জয়ন্ত, রনু দুজনেই আজ এখানেই থাকতো। আমি এটাই বুঝতে পারছি না যে কেন তুই গোটা ব্যাপারটার জন্য নিজেকে দায়ী করছিস। তুই একার ইচ্ছেতে তো সেখানে যাসনি, বাকিদেরও ইচ্ছে ছিল তাই সেখানে গিয়েছিলিস। আর তাছাড়া তোরা তো নিচের ঘরেই ছিলি, ওপরের ঘরে যদি... কথাগুলো শুনতে রিমির ভালো লাগে না। কম্পিউটারটা বন্ধ করে দিয়ে চেয়ার ছেড়ে উঠে পড়ে। ঈশান কিন্তু তার পিছু ছাড়ে না। তার পাশে পাশে হাঁটতে হাঁটতে বলে, দেখ, তুই এভাবে যদি কাজ করতে করতে অন্যমনস্ক হয়ে যাস তাহলে কিন্তু তোর এখানে কাজ করা সমস্যার হয়ে যাবে। তুই তো জানিস আমাদের স্যার কেমন, তারপরে তুই এইসব নিয়ে... রিমি কথার উত্তর দেয় না। অফিসের ঘরটা পেরিয়ে বাইরে এসে নিজের স্কুটির চাবি ঘোরাতে ঘোরাতে বলে, দেখ, তুই যেটা জানিস না সেটা নিয়ে কিছু বলিস না। ঈশান এসে রিমির সামনে দাঁড়ায়। তারপর তার চাবি ঘোরাতে থাকা হাতটা চেপে ধরে বলে, আমি জানতে চাই রিমি, আমি জানতে চাই ওই বাড়িতে আসলে সেদিন কি হয়েছিল। এমন কি ভয় যেটা তোকে আজও এত বছর পরেও তাড়া করে বেড়াচ্ছে, যার জন্য তুই ঠিকভাবে কাজ করতে পারছিস না, ঠিকভাবে ঘুমোতে পারছিস না? কখনো নিজের দিকে তাকিয়ে দেখেছিস একবার ভালো করে? ঈশানের কথা শুনে স্কুটির সামনের ছোট্ট আয়নায় রিমির চোখ গিয়ে পড়ে। চোখের তলায় কালি, গোটা মুখ কেমন যেন কালচে হয়ে রয়েছে। দেখে মনে হবে যেন কোনো একটা অসুস্থ মেয়ে বিছানা ছেড়ে উঠে এসেছে এই মাত্র। তার হাসি পায়, অসুস্থ মুখে হাসিটা যেন আরও বেশি রুগ্ন বলে মনে হয়। চাপা গলায় আস্তে আস্তে সে বলে, আমি চাই না, আমি কাউকে এই বিষয়ে কিচ্ছু বলতে চাই না। তুই তো জানিস, প্লিজ তুই আমাকে জোর করিস না। ঈশান কিন্তু তার কথায় সরে দাঁড়ায় না। তার বদলে একটু গলা তুলে বলে, এতদিন ধরে তোর সমস্ত কথা আমি শুনে গেছি। আর নয় রিমি, এবার তুই আমায় বল তোর মনের ভেতরে কি ভয় লুকিয়ে আছে যেটা তোকে এভাবে তাড়া করে বেড়াচ্ছে। প্লিজ প্লিজ আমায় বল, তুই বল প্লিজ আমায়। রিমি চাবিটা খুলে ফেলে। তারপর একটা ফ্যাকাশে চোখে ঈশানের দিকে তাকিয়ে থাকে বেশ কিছুক্ষণ। তারপর বলে, সমস্যাটা শুনে তুই আমাকে পাগল মনে করবি না তো? মনে করবি না তো যে এই যুগে দাঁড়িয়ে আমার মতো একজন মেয়ে যে কিনা খবরের কাগজে রিপোর্ট লেখে, সে এইরকম কথা বলছে কি করে? অবিশ্বাস করবি না তো আমাকে? ঈশান শান্ত মুখে রিমির কাঁধের ওপর একটা হাত রাখে। তারপর বলে, আমি তোর বন্ধু রিমি, আমি তোর কথা অবিশ্বাস করব কি করে বলতো? আর তোর মতো একটা মেয়ে শুধু শুধু মিথ্যে কথা যে বলবে না সেটাও আমি জানি,
কিন্তু আমি চাই তোর থেকে সবটা শুনতে। আমার সবটা খুলে বললে তোর নিজেরও খানিকটা হালকা লাগবে। দেখিস, এই এতদিন ধরে এত সাইকিয়াট্রিস্ট, এত ডাক্তার, কোনো কিছুতেই তো কিচ্ছু হচ্ছে না। তুই নিজেই চাইছিস না মন থেকে ব্যাপারটা বার করতে, আর তাই। রিমি কেমন যেন গর্জে ওঠে, তারপর বলে, আমি চাই ঈশান, আমি প্রাণপণে চাইছি গোটা ব্যাপারটা মন থেকে সরিয়ে দিতে, কিন্তু হচ্ছে না ঈশান। আমি আমি ঘুমোতে গেলেই আমার চোখের সামনে সেদিনের সমস্ত ব্যাপারটা ভেসে আসছে বারবার। আজ এতগুলো বছর পরেও যেন ব্যাপারটা আমি সেদিনের মতো করেই দেখতে পাচ্ছি। আর দেখতে পেলেই সেই ভয়টা আমায় যেন চারপাশ থেকে জড়িয়ে ধরছে। আমি পালানোর চেষ্টা করছি, কিন্তু পালাতে পারছি না, জড়িয়ে ধরছে আমায়। তারপর রিমির ঠোঁট কাঁপতে থাকে, তার দুটো চোখ যেন ভয় বড় হয়ে আসে। ঈশান বুঝতে পারে সবটা। রিমির কাঁধের ওপর শক্ত হাতে একটা চাপ দিয়ে সে বলে, এখানে নয়, চলো আমরা অন্য কোথাও একটা গিয়ে বসি, তারপর না হয় তুই সবটা আমায় খুলে বল, দেখবি সব ঠিক হয়ে যাবে। কফি শপের একটা টেবিলে ওরা দুজন বসে রয়েছে। সামনে রাখা 2 কাপ কফি কখন যেন ঠান্ডা হয়ে আসতে শুরু করেছে। রিমি অনেকক্ষণ ধরে একভাবে বসে থেকে বলল, সেদিন রাতে ওই গোবিন্দপুরের কাঠের বাংলো বাড়িতে আমরা 3 জনই হয়তো মরে যেতাম, কিন্তু আমি ওখান থেকে পালিয়ে এসেছিলাম বলেই বেঁচে গেছি। আমি সত্যি বুঝতে পারিনি জানিস যে এমন কিছু একটা হবে, না হলে জয়ন্তকেও অতটা জোর করতাম না ওখানে যাওয়ার জন্য। এই কথা তো আমি জানি, যেটা আমি জানি না তুই সেইটা বল। ওই বাড়িতে আসলে সেদিন কি হয়েছিলটা কি? সেদিন রাতে আমি যখন ওই বাড়ি থেকে ছুটে পালাচ্ছিলাম, তখন পিছনের দিকে তাকিয়ে দেখতে পেয়েছিলাম একটা অদ্ভুত জিনিস, যেন একটা বড় গাছ। সেই গাছটা শূন্যে ভাসতে ভাসতে আমার দিকে ছুটে আসছে, আর সেই গাছটা প্রাণপণে চেষ্টা করছে তার 2টো হাত দিয়ে ধরে। আমার পায়ের কাছে সেই গাছটা লেগেছিল জানিস, এখনো আমার পায়ে দাগ রয়েছে। সেদিন জয়ন্ত আর রনর চিৎকার আমি শুনতে পেয়েছিলাম। এমন চিৎকার মানুষ কোনো কিছু দেখে ভয় পেলে কিংবা মারা যাওয়ার সময় করে। আর ওদের দুজনেরই মৃতদেহ আমি দেখেছিলাম। ওদের ঠিক কপালের কাছে যেন একটা ধারালো কিছু ঢুকিয়ে দিয়েছে, আর সেটা বেরিয়ে এসেছে মাথার পেছনের দিক থেকে। ওদেরকে কে মেরেছিল সেটা আমি জানি না, তবে একটা ব্যাপার কিন্তু এখনো আমার মনে আছে। ওদের দুজনের মৃতদেহটা পড়েছিল ঠিক ব্যালকনির কাছে, যেখান থেকে কাঠের ঘোরানো সিঁড়িটা ওপরের দিকে উঠেছে। ওরা দুজন যেন তাকিয়েছিল সেই সিঁড়ির বাঁকটার কাছে, যেখান থেকে উপরে উঠতে হয়। যেন মনে হচ্ছিল ওরা সেই দিকে তাকিয়ে কাউকে একটা দেখে চলেছিল। আর তুই যে স্বপ্নটা দেখিস, সেই স্বপ্নে তুই কি দেখতে পাস? রিমির গোটা মুখে ভয়ের ছাপ দেখা দিল। তার একটা হাত কাঁপতে কাঁপতে টেবিলের কফির কাপটা স্পর্শ করল। খানিকটা কফি চলকে পড়ল টেবিলে। কাপটা তুলে নিয়ে মুখে খানিকটা কফি ঢেলে নিজের শরীরটা বোধহয় চাঙ্গা করল রিমি। তারপর একটু কেশে নিয়ে বলল, স্বপ্নটা অনেকটা একই রকম দেখি। ঘুমিয়ে পড়লে আস্তে আস্তে স্বপ্ন যাই দেখি না কেন, সেটা গিয়ে পৌঁছয় সেই বাংলো বাড়িটার কাছে। তারপর আমি দেখতে পাই অন্ধকারে একটা কালো মতো ছায়ামূর্তি ওই কাঠের সিঁড়ি বেয়ে আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাচ্ছে। চারপাশটা অন্ধকার, কোথাও কিচ্ছু দেখা যায় না। সেই ছায়ামূর্তিটা আস্তে আস্তে উঠে গিয়ে দাঁড়িয়েছে সেই সিঁড়ির বাঁকের কাছে। আর ঠিক তখনই দোতলার ব্যালকনির দিক থেকে একটা চিৎকার বেরিয়ে আসে।
সেই চিৎকারটা শুনে আমি ব্যালকনির দিকে তাকাতেই দেখতে পাই আরও একটা ভয়ঙ্কর দৃশ্য। অমন অন্ধকারের মধ্যে যে দৃশ্যটা আমি কিভাবে পুরোপুরি দেখতে পাই সেটা আমি বুঝতেই পারি না। আমি দেখতে পাই দোতলার ঘরের দরজার কাছে লম্বা মতো কিছু একটা দাঁড়িয়ে রয়েছে। তার মাথাটা গিয়ে ঠেকেছে দোতলার ঘরের একদম ছাদের কাছে। একটা লম্বা হাত সামনের দিকে এগিয়ে এসে একটা মানুষের কপালের মাঝখান দিয়ে ঢুকে এফোর ওফোর হয়ে গেছে, আর আর তার গোটা শরীরটা শূন্যে উঠে রয়েছে। সিঁড়ির বাঁকের কাছে দাঁড়িয়ে সেই ছায়া মূর্তিটা যে কি করছে সেটা আমি বুঝতেই পারি না। অতটুকু দেখেই আমি ভয়ে চিৎকার করে উঠি। ঈশান সমস্ত কিছুই মন দিয়ে শুনছিল। এবার একটু কৌতূহলী হয়ে বলল, আমাদের স্বপ্নের সাথে কিন্তু আমাদের মনের একটা যোগাযোগ থাকে। আমাদের মনের ভেতর চলতে থাকা অনেক কিছুই স্বপ্নের মাধ্যমে কিন্তু বাইরে বেরিয়ে আসে। আমার মনে হয় ওই গোবিন্দপুরের বাংলো বাড়ির রাতের ব্যাপারটা তোর মনে একটা গভীর প্রভাব ফেলেছে, আর এটা কিছুতেই ঠিক হচ্ছে না। সেই ঘটনাটা তুই ভুলতে পারছিস না, আর তাই তুই এমন কিছু স্বপ্ন দেখিস। একটা কথা বলতো আমায়, স্বপ্নের মধ্যে ওই বাড়িটার আশেপাশে আর কিছু দেখতে পাস তুই? মানে ওই সিঁড়ির বাঁকের কাছে ছায়ামূর্তি আর ওই দোতলার ব্যালকনিতে সেই দুজনকে ছাড়া অন্য কিছু? রিমি ঈশানের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপর টেবিলের ওপর এসে পড়া ঈশানের একটা হাত দু হাতে শক্ত করে চেপে ধরে একটু কাঁপতে কাঁপতে বলল, হ্যাঁ ঈশান, আর একটা ব্যাপার আমি দেখতে না পেলেও বুঝতে পারি। আমি সেই বাড়িটার সামনে দাঁড়িয়ে যখন এই সমস্ত ব্যাপার দেখে ভয় পেতে শুরু করি, ঠিক তখনই আমার মনে হয় অন্ধকারে পেছনের জঙ্গল থেকে কেউ যেন একটা বেরিয়ে আমার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে। আমার ঘাড়ের কাছে তার গরম নিঃশ্বাস আমি অনুভব করতে পারি। স্বপ্নে আমি সেখান থেকে ছুটে পালাবার চেষ্টা করি, কিন্তু কিছুতেই ছুটে পালাতে পারি না। আমি বুঝতে পারি আমার পেছনে যে এসে দাঁড়িয়েছে তার গরম নিঃশ্বাস আমার ঘাড়ের ওপর শুধু পড়ছে না, তার ভয়ঙ্কর একটা মুখও রয়েছে, আর সেই মুখটা আমার একদম ঘাড়ের কাছে এসে পড়েছে। ব্যাপারটা দেখেই আমি ভয় চিৎকার করে উঠি, আর তখনই আমার স্বপ্নটা ভেঙে যায়। এর আগে বা পরে আমি কিন্তু আর কিছুই দেখতে পাইনি। ঈশানকে এবার একটু চিন্তিত বলে মনে হয়। অনেকটা ভেবে নিয়ে সে বলে, এত দিন ধরে এত ডাক্তার, সাইকিয়াট্রিস্ট, কোনো কিছুতেই কিচ্ছু হয়নি? রিমি মাথা নাড়ায় হতাশ ভাবে, একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমার মনে হয় আমায় আর একবার ওই বাংলোটায় যেতে হবে। আমায় ওখানে গিয়ে দেখতে হবে সেদিন রাতে ওই বাড়িতে অন্ধকারে ঠিক কি ঘটেছিল। ওদের দুজনের চোখ কেন ওই সিঁড়ির বাঁকের কাছে ছিল। তাছাড়া আমি জানতে পেরেছি এর আগে যারা মারা গেছে তারা সবাই পড়েছিল ব্যালকনির একদম ওই সিঁড়ির বাঁকের কাছে, আর তাদের চোখও ছিল ওই দিকে। কে সে? কে দাঁড়াতো সেই রাতে সিঁড়ির বাঁকের কাছে? কে দাঁড়িয়ে ছিল সেটা না জানা পর্যন্ত আমার এই স্বপ্ন শেষ হবে না। সেটা না জানা পর্যন্ত আমি ভালোভাবে থাকতে পারবো না ঈশান। ঈশান রিমির একটা হাত চেপে ধরে বলে, রিমি, আমরা খবরের কাগজে কাজ করি, আমাদের কাছে এই সমস্ত ব্যাপার কিন্তু অবিশ্বাস্য। তবে তুই যখন বলছিস সেটা মিথ্যে হতে পারে না। আর এত বছর ধরে তোর সাথে এমন একটা ব্যাপার হয়ে চলেছে, তুই মিথ্যে বলতে যাবি বা কেন? তোর যদি মনে হয় ও বাড়িতে গেলে তোর এই সমস্যাটা ঠিক হয়ে যাবে, তাহলে আমি যাব তোর সাথে। রিমি চমকে ওঠে। ঠিক সেই কলেজে পড়ার সময় জয়ন্ত আর রনর সাথে সেই গোবিন্দপুরের বাংলো বাড়ির কাছে প্রথম যাওয়ার ব্যাপারটার মতোই চমকে ওঠে। রিমি ঈশানের হাত ধরে নিয়ে বলে, আমি সেখানে কাউকে নিয়ে যেতে চাই না, আমি একাই যাব সেখানে। পাগলের মতো কথা বলিস না। যদি তোকে যেতেই হয় তাহলে তোর সাথে আমি যাব, না হলে তোকে একা কিন্তু আমি সেখানে যেতে দেব না। এবার তোর ইচ্ছে,
তুই ঠিক কর, তুই কি করবি। গোবিন্দপুর এসে ওরা আশ্রয় নেয় সেই গ্রামের একটা বয়স্ক লোকের বাড়িতে। ওরা জানায় ওরা আসলে একটা খবরের কাগজের রিপোর্টার, এখানকার জঙ্গল নিয়ে একটা খবর করতে চাইছে। তাছাড়া গ্রামের চাষিদের দুরবস্থা নিয়েও কিছু রিপোর্ট লিখবে। এই কথা বলে ওরা গ্রামে সেই বয়স্ক লোকটার বাড়িতে থাকার অনুমতি পায়। সেদিন রাতের খাওয়া দাওয়া শেষে বাড়ির দাওয়ার একপাশে বসেছিল ওরা তিনজন, রিমি, ঈশান আর সেই বয়স্ক লোকটি, যার নাম নরহরি। এ কথা সে কথার পর একসময় ঈশান বলে ওঠে, বলছি আপনাদের এই গ্রামে ওই জঙ্গলের দিকে একটা কাঠের বাংলো বাড়ি আছে বলে শুনেছি। কথাটা শুনে হ্যারিকেনের আলোয় নরহরির দুটো চোখ কেমন যেন ধক ধক করে জ্বলে ওঠে। সে একবার ওদের দিকে তাকিয়ে বলে, তোমরা কি করে জানলো ওই বাংলো বাড়ির কথা? কে বলেছে তোমাদের? আর তোমরা এখানে কি করতে এসেছো বলো তো? রিমি ভয় পেয়ে যায়। যদি লোকটা বুঝতে পারে তারা ওই কাঠের বাংলো বাড়িটার জন্য এসেছে, তাহলে তাদের গ্রামে থাকতে দেবে না। এমনকি গ্রামের লোক যদি জানতে পারে, তাদের এই গ্রাম থেকে চলে যেতে হবে। ঈশান কিন্তু ব্যাপারটা খুব দ্রুত সামলে নেয়। সে বলে, আসলে এই গ্রামে ঢুকে গ্রামের একজনকে এখানকার দেখার মতো জায়গাগুলোর কথা জিজ্ঞাসা করছিলাম। তখনই সে বলছিল যে গ্রামের শেষের দিকে জঙ্গলের মধ্যে নাকি একটা কাঠের বাংলো বাড়ি আছে, তবে সেখানে রাতের বেলা না যাওয়াই নাকি ভালো। কেমন হয় যদি দিনের বেলা গিয়ে একবার দেখে আসি, তাই আর কি আপনাকে বললাম। নরহরির মনের সন্দেহ কিন্তু তবুও গেল না। একবার ভালো করে রিমি আর ঈশানের মুখের ওপর চোখ বুলিয়ে নিয়ে বলল, তোমরা সত্যি কথা বলছো তো? তোমরা ওই কাঠের বাংলো বাড়িতে যাওয়ার জন্য এখানে আসোনি তো? দেখো, যদি তেমন কিছু হয় তাহলে তোমাদের কিন্তু আমি এখানে থাকতে দিতে পারবো না। ওই বাড়িতে রাতের বেলা কেউ গেলে সে আর ফিরে আসতে পারে না। তোমরা শহরের লোক, তোমরা এসব বিশ্বাস করবে না। অনেক বছর আগে শহর থেকে 3 জন এসেছিল, তাদের মধ্যে একজন ফিরে যেতে পেরেছে, কিন্তু বাকি 2 জন ওই কাঠের বাংলো বাড়িতেই মরেছে। ঈশান যেন কিছুই জানে না এমনভাবে বলে ওঠে, কিন্তু এমনটা কেন হয় বলুন তো? আর ওই বাড়িতে যদি কিছু থেকেই থাকে, তার তো একটা ইতিহাস থাকবে নাকি? সেটা কি আপনি জানেন কিছু? এবার যেন নরহরির সন্দেহ খানিকটা কমে আসে। হ্যারিকেনের আলোর সামনের দিকে সে তাকায়। এই বাড়ির সামনের দিকে তাকালে গ্রামের রাস্তা দেখা যায়। তারপরে শুরু হয়েছে ফাঁকা জমি। আকাশে চাঁদের আলো উজ্জ্বল হয়ে পড়েছে। চারপাশটা সেই আলোতে ভালোভাবেই দেখা যায়। নরহরি বেশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, ওই কাঠের বাংলো বাড়িটার কথা আমি আমার বাবার কাছে শুনেছিলাম। ওই বাড়িটা তৈরি করেছিল এক সাহেব। সেই সাহেব তখন এদিকে চাষিদের দিয়ে চাষ করাতো। তোমরা হয়তো জানো, স্বাধীনতার আগে এদিকে নীল চাষে বেশ ফল হয়েছিল। সে সময় এই এলাকার জমিদারের সাথে সেই সাহেবের সম্পর্ক বেশ ভালোই ছিল। জমিদারের অনুমতিতে সেই সাহেব চাষিদের দিয়ে জোর করে নীল চাষ করাতো। গ্রামের বাইরের দিকে ওই জায়গাটায় তখন এতটা জঙ্গল ছিল না। একটু নিরালাতেই সাহেব জমিদারের সাহায্যে তার ওই কাঠের বাংলো বাড়ি তৈরি করেছিলেন। সেখানে থাকতো সাহেব, তার বউ আর তাদের একমাত্র মেয়ে। সবকিছু ভালোভাবেই চলছিল। সাহেবও গ্রামের চাষিদের দিয়ে নীল চাষ করিয়ে সেখান থেকে ভালো টাকাই আয় করত। জমিদার আর সাহেব মিলে গ্রামের চাষিদের ওপর যে অত্যাচার করত তার মুখে বলার মতো নয়। তবে সাহেবের বউ কিন্তু ছিল বেশ ভালো। তাকে দেখতে ছিল যেমন সুন্দর, তেমন ছিল তার ব্যবহার। গ্রামের মানুষদের আপদে বিপদে সে তাদের পাশে এসে দাঁড়াতো। কিন্তু সাহেবের জন্য খোলাখুলি ভাবে কিছু বলতে না পারলেও সাহায্য করতে পিছু পা হতো না। গ্রামের মানুষ সে সাহেবের বউকে বেশ পছন্দই করত। তবে
ধর্মের কল বোধ হয় বাতাসে নড়ে। তাই হঠাৎ করেই সেই সাহেবের ছোট মেয়েটা একদিন কোথায় যেন হারিয়ে গেল। গোটা গ্রাম জুড়ে খোঁজ চলল। সাহেব মনে করলো গ্রামের মানুষেরা তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজ করেছে। গ্রামের মানুষদের ধরে নিয়ে যাওয়া হলো সেই কাঠের বাংলো বাড়ির পেছনের দিকের জঙ্গলে। তারপর সেখানে তাদের গাছের সাথে বেঁধে সাহেব চাবুক মারল, কিন্তু তবুও কেউ কিছুই বলতে পারল না। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। তারপর একদিন সাহেবের মেয়ের মৃতদেহ পাওয়া গেল সামনের ওই জঙ্গলের ভেতর থেকে। তার মৃতদেহটা এত বিভৎস হয়েছিল যে তা চোখে দেখে সহ্য করা যায় না। শিয়াল কুকুরে বোধহয় খুবলে খুবলে সারা গায়ের মাংস খেয়েছে। একটা পচা গলা দুর্গন্ধ বেরিয়ে আসছে তার দিক থেকে। ওটা সাহেবের মেয়ে বলে চেনাই যেত না যদি না তার গলায় একটা সোনার হার আর লকেট থাকতো। সেই লকেটের ভেতরে সেই সাহেবের এবং ওই সাহেবের বউয়ের ছবি খোদাই করা ছিল। ওটা সাহেব বানিয়ে এনেছিল অনেক দূর থেকে। এই ঘটনায় সাহেব ভেঙে পড়লেও সাহেবের বউ কিন্তু ভেঙে পড়ল না। গ্রামের সবাই গিয়েছিল সেই মৃতদেহ দেখতে। সাহেবও বুঝতে পেরেছিল এই কাজ বোধহয় গ্রামের মানুষদের হবে না, কারণ এতটা সাহস তারা করতে পারবে না। জমিদারও একথায় সায় দিয়েছিল। গ্রামের মুখ্য সূক্ষ্ম ভীত মানুষদের দ্বারা এমন একটা বীভৎস কাজ কখনোই সম্ভব নয়। মনে হয় জঙ্গলে গিয়ে পড়েছিল মেয়েটা, তারপর জঙ্গলে কোনো হিংস্র জন্তুর হাতে প্রাণ হারায়। শিয়াল কুকুর এমনকি সাপের কামড়ে মারা যেতে পারে সেই মেয়েটা। তবে মৃত্যুটা কিসে হয়েছে তা বোঝা সম্ভব নয়। সাহেবের স্ত্রী কিন্তু নির্বিকারই রইল। নির্বিকার ভাবে সে ওই বিভৎস মৃতদেহটাকে দুটো হাত দিয়ে নিজের কোলে তুলে নিল। তারপর যেন তার মেয়েকে ঘুম পাড়াচ্ছে এমন ভাবে তার মাথায় হাত বোলাতে বোলাতে বলতে লাগলো, ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড় মা, আর কেউ তোকে বিরক্ত করবে না, ঘুমিয়ে পড়। গোটা ব্যাপারটা দেখে গ্রামের সকলেই বুঝতে পেরেছিল যে তার মাথা খারাপ হয়ে গেছে। মেয়ের শোকে এতদিন ধরে সে পাগলের মতো হয়ে গিয়েছিল। সারাদিন কান্নাকাটি করত, কিছুই খেতে চাইতো না, ঘুমোতও না। কিন্তু মেয়েকে এমন ভাবে খুঁজে পেয়ে সে কেমন যেন শান্ত হয়ে গিয়েছিল। সত্যি বলতে এরপর থেকে সাহেব নিজেও কেমন যেন বদলে গেলেন। গ্রামের মানুষদের ওপর আর আগের মতো অত্যাচার সে করতো না। তবে নীল চাষ কিন্তু আগের মতোই চলতে লাগলো। জমিদারও বুঝতে পেরেছিলেন মেয়ের শোকে সাহেব কেমন বদলে গিয়েছে, আর তার আগের মতো উপার্জন হতে লাগলো না নীল চাষ করে, এবং গ্রামের মানুষদের থেকে সে অত্যাচারও বজায় থাকলো না। তাই সে তককে তককে রইল এই সাহেবকে সরিয়ে ফেলতে পারলে যদি এখানে নতুন সাহেব আসে তাহলে আবার তার সুদিন ফিরবে। তারপর তারপর কি হয়েছিল? সাহেবের স্ত্রী তো পাগল হয়ে গিয়েছিল বললেন। তারপর তারপর সে কি ঠিক হয়েছিল? আর সাহেবের মেয়েকে ওইভাবে মেরেছিল কে? চাঁদটা আকাশের একপাশে হেলে পড়েছে। সামনে ফাঁকা জমির মধ্যে আধো অন্ধকারে ভালোভাবে কিছুই দেখা যায় না। একটা ঠান্ডা হাওয়া ভেসে আসতে লাগলো ওদের দিকে। নরহরি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, সাহেবের মেয়েকে ওভাবে কে মেরেছিল তা জানা গেল না। তবে সাহেবের বউ পাগল হয়ে গেলেও সে কিন্তু শান্ত হয়ে গিয়েছিল আগে থেকে। এখন আর তার কোনো সমস্যা ছিল না। নিজের মতেই খেত, নিজের মতেই ঘুমতো। সাহেবের সাথে খুব বেশি কথা সে বলতো না। বেশিরভাগ সময় ওপরের ওই দোতলার ঘরে দরজা বন্ধ করেই বসে থাকতো। গ্রামের একটি মেয়ে সাহেবের বাড়িতেই কাজ করত। সেই গ্রামের সবাইকে বলতো সাহেবের বউ মনে হয় সমস্ত কিছু ভুলে গেছে, সে আবার আগের মতনই হয়ে গেছে। সাহেব কিন্তু বদলালো না। তার অত্যাচার যেমন কমে এসেছিল তেমন ধীরে ধীরে সে গ্রামের চাষিদের জোর করে নীল চাষ করতে আর বাধ্য করতো না।
গ্রামের লোকেদের সাথে তার ভালো ব্যবহারই ছিল। তার বারবার মনে হতো তার নিজের দোষেই তার মেয়ের এমন পরিণতি হয়েছে। দেখতে দেখতে ব্যাপারটা এমন দাঁড়ালো যে গ্রামের লোকেরাও এবার সাহেবের দুঃখে কেমন যেন কাতর হয়ে পড়তে শুরু করলো। হ্যাঁ, মানুষটা এক সময় তাদের উপর অত্যাচার করেছে, তাদের সাথে অনেক অবিচার করেছে, কিন্তু কিন্তু তাই বলে তো তারা এমন কিছু চায়নি যে সাহেবের অমন ফুটফুটে ছোট্ট মেয়েটা মরে যাক। সাহেব এখান থেকে চলে যাওয়ার জন্য তলবিতলবা গোটাতে লাগলো। তবে এসব করতে করতেই কেটে গেল আরো 2 মাস। যে মেয়েটা ওই বাড়িতে কাজ করত, সেই মেয়েটা একদিন রাতের বেলা ও বাড়িতে কোনো একটা কারণে থেকে গিয়েছিল। সাহেব কোনো কাজে বাইরে গিয়েছিল, মেয়েটা ও বাড়িতে সাহেবের বউয়ের সঙ্গেই থাকতো। আগেও মাঝে মাঝে তাকে এমন থাকতে হতো। তখন তারা দুজন রাতের বেলা নিচের ঘরেই ঘুমতো। সাহেবের বউ ঘুমতো বিছানার উপরে, মেয়েটা ঘুমতো নিচে মেঝেতে। সেদিন রাত্রে সে কিন্তু কিছুতেই এক ঘরে থাকতে চাইল না। সে চলে গেল উপরের ঘরে, মেয়েটা রইল নিচের ঘরে। তাকে সাহেবের বউ বারবার বলে দিল রাতের বেলা যেন কোনো কারণে সে যেন উপরের ঘরে না যায়। তোমরা শহরে মানুষ, তোমাদের যেমন প্রচন্ড কৌতূহল, তেমনি মেয়ে মানুষেরও কৌতূহল কিন্তু সবচেয়ে বেশি। সেও কেমন যেন চিন্তিত হয়ে বলল। হঠাৎ করেই সাহেবের বউ তাকে দোতলার ঘরে যেতে বারণ করলই বা কেন? সে রাতে সে আর ঘুমালো না। অনেক রাতে নিচের ঘর থেকে বেরিয়ে আসতে আসতে সেই সিঁড়ির কাছে গিয়ে পৌঁছলো। উপরের ঘরের দিক থেকে তখন কিছু অদ্ভুত শব্দ ভেসে আসছে, যেন মনে হচ্ছে কেউ একটানা স্বরে কোনো কথা বলে চলেছে। চারপাশে অন্ধকার, ঘরের মধ্যে আলো রয়েছে বটে, কিন্তু সেই হ্যারিকেনের আলো ঘরের মধ্যেই রয়েছে। তাড়াহুড়ো সে আলোটা নিয়ে আসতেই ভুলে গেছিল। অন্ধকার থাকলেও আকাশে কিন্তু চাঁদের আলো ছিল। সে চাঁদের আলোয় কাঠের সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতে লাগলো সে। আর যত উপরের দিকে উঠতে লাগলো তত একটানা স্বরে বলা কথাগুলো সে আগের থেকেও বেশি ভালোভাবে শুনতে পেল। হাওয়ার শব্দ ছাড়া সেই একটানা সুরে কথা বলার শব্দগুলো ভেসে আসছে। মাঝে মাঝে একবার চারপাশে তাকিয়ে ভালো করে দেখে নিল সে, কেউ কোথাও নেই। উপরে উঠে সিঁড়ির বাঁকটা দিয়ে কোন রকমে আস্তে আস্তে উঠে গেল। উপরে উঠতেই বোঝা গেল ঘরের দরজাটা বন্ধ রয়েছে। তবে ঘরের কাঠের দরজা তলা থেকে একটা হলদে আলো বাইরে বেরিয়ে এসে পড়ছে। প্রথমে সে মনে করেছিল বোধহয় হ্যারিকেনের আলো কিংবা মোমবাতির আলো জ্বলছে দোতলায়। ব্যালকনির কাছে পৌঁছে যেতেই কিন্তু তার কানে সেই একটানা স্বরে বলা কথাগুলো ভেসে আসতে লাগলো। এবার কিন্তু তারও ভয় হতে লাগলো। আস্তে আস্তে দরজাটার কাছে এগিয়ে গেল সে। দরজার এক পাশে সামান্য একটা ফাঁক ছিল। সে ফাঁক দিয়ে ভেতরের ঘরের মধ্যে চোখ রেখে সে যেটা দেখতে পেল, তাতে ভয়ে তার গোটা শরীর কেঁপে উঠল। মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে আসতো। ঠিক তখনই সে হাতটা দিয়ে মুখটা চেপে ধরল। তারপর যেন নিঃশ্বাসের শব্দটাও যেন শোনা না যায় এমন ভাবে ওই দোতলার ঘরের দরজার কাছ থেকে নেমে এসেছিল বাড়ির বাইরে। তারপর সেদিন রাতেই ছুটতে ছুটতে গ্রামে এসে পড়ে। গ্রামে এসে তারপর তার ধুম জ্বর হয়েছিল। শরীর একটু সুস্থ হওয়ার পরে সে গ্রামের সকলকে বলেছিল সেদিন রাতে দরজার ফাঁক দিয়ে সে কি দেখতে পেয়েছিল। নরহরি এমনভাবে কথাটা বলে চুপ করতে ওরা দুজনে কেমন যেন চঞ্চল হয়ে উঠল। এবার ঈশান বলল, আচ্ছা, ওই মেয়েটা দরজার ফাঁক দিয়ে কি দেখতে পেয়েছিল সেটাই তো আপনি বললেন না। নরহরির মুখে এবার একটা হাসি দেখা গেল। সে বলল, সে কথা কি তোমরা আর বিশ্বাস করবে? হ্যাঁ, সে কথা আমরাই তখন বিশ্বাস করতে পারিনি। হ্যাঁ, তোমরাই বা কি করে বিশ্বাস করবে? আরে আপনি বলুন না, আমরা বিশ্বাস করব। সেই মেয়েটির দরজার ছোট্ট ফাঁক দিয়ে ভেতরের দিকে তাকিয়ে দেখতে পেয়েছিল ভেতরে একটা মোমবাতির আলো জ্বলছে। সে আলোর এক পাশে বসে রয়েছে সাহেবের বউ।
সাহেবের বউয়ের মাথার চুলগুলো তার কাঁধের সামনের দিকে এসে ভরেছে। তার সামনে মোমবাতির আলোর চারপাশে আঁকা রয়েছে একটা অদ্ভুত চিহ্ন। সে চোখ বন্ধ করে অদ্ভুত ভাবে দুলতে দুলতে কি যেন একটা বলে চলেছে সুর করে। তবে সেটা তেমন ভয় পাওয়ার মতো দৃশ্য ছিল না। ভয় পাওয়ার মতো দৃশ্য ছিল তার উল্টো দিকে বসে থাকা একটা জিনিস। স্পষ্ট দেখা যাচ্ছিল তার উল্টো দিকে বসে রয়েছে সেই বাচ্চা মেয়েটির মৃতদেহটা। তার গোটা শরীর কালচে হয়ে গেছে। মোমবাতির আলোয় স্পষ্টভাবে দেখা যায় তার গোটা শরীরের এখানে ওখানে বেরিয়ে এসেছে তার মাংস। তবে তার দুটো উজ্জ্বল সাদা রঙের চোখ যেন একভাবে তাকিয়ে রয়েছে সাহেবের বউয়ের দিকে। তার দুপাটি ছোট ছোট দাঁত যেন কালচে হয়ে রয়েছে। তবে তার চেয়েও আরো ভয়ঙ্কর দৃশ্যটা তখনও বাকি ছিল। ঘরের থেকে দেওয়ালের কাছে একটা কালো ছায়া মূর্তি দাঁড়িয়েছিল। সেই ছায়া মূর্তিটা কোনো মানুষের মূর্তি হতেই পারে না। যেন মনে হচ্ছিল একটা শুকনো গাছ কেটে কেউ ঘরের দেওয়ালের এক পাশে দাঁড় করিয়ে দিয়েছে। তার দুপাশ থেকে বেরিয়ে আসা শুকনো ডালের মতো দুটো হাত ধরে রয়েছে সেই বাচ্চা মেয়েটাকে। আর ঘরের ভেতর থেকে বেরিয়ে আসছে একটা শব্দ, যেন কেউ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এইটুকুই দেখতে পেয়েছিল সে। তারপরে অনেক কিছু দেখতে হয়তো, কিন্তু তার আগে সেই মৃত মেয়েটার শরীরের দুটো সাদা চোখ তাকিয়েছিল তারই দিকে। তারপর আর সেখানে দাঁড়িয়ে থাকার মতো সাহস সে জোগাড় করতে পারেনি। গ্রামের লোক যখন সমস্ত কিছু শুনলো, প্রথমে তারা কিছুই বিশ্বাস করতে চাইল না। তারপর গ্রামের সবাইকে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে তারা সবাই মিলে গিয়ে পৌঁছালো পরদিন সকালে সেই বাড়িতে। নিচের ঘরে কিন্তু কাউকেই দেখা গেল না। অপরের ঘরের কোথাও কেউ নেই। যেন বাড়িটা একদিনের মধ্যেই শূন্য হয়ে গেছে। সাহেবের বউকে কোথাও খুঁজে পাওয়া গেল না। সাহেব ফিরে এলো পরদিন সকালে। গ্রামে ঢুকতেই গ্রামের লোকেরা সমস্ত কথা সাহেবকে জানালো। সাহেব নিজেও বলল কয়েকদিন ধরে তার বউয়ের ব্যবহার তার নিজেরও ভালো লাগছিল না। রাতের বেলা সে ওপরে দোতলার ঘরে ঘুমানোর জন্য চলে যেত। গোটা রাত উপরের ঘর থেকে নানান রকমের শব্দ ভেসেও আসতো। তবে সাহেবের ঘুম বেশ গভীর ছিল। একবার ঘুমিয়ে পড়লে তার কোনো কিছুই মনে থাকে না। সাহেব তার বউকে অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। কয়েকদিন পর সাহেব নিজেও ঠিক করলো এই গ্রাম ছেড়ে সে চলে যাবে। কিন্তু তার আগে ঘটে গেল সেই বিভৎস ব্যাপারটা। কয়েকদিন ধরে গ্রামের সাহেবকে কেউ দেখতে পেল না। ওই কাঠের বাড়িতে যাওয়ার মতো সাহসও আর কারোর ছিল না। কিন্তু অনেক দিন হয়ে যাওয়ার পরে একদিন জমিদার তার লোকেদেরকে নিয়ে ওই বাড়িতে গেল। আর দেখতে পেল দোতলার ব্যালকনির সিঁড়ির কাছে, ঠিক যেখানে পরপর অনেকগুলো মৃতদেহ পাওয়া গিয়েছিল, অনেক পরে সেখানেই পড়ে রয়েছে সাহেব নিজেও। রক্তে ভেসে যাচ্ছে 4-5টা, আর তার মাথার কাছে ঠিক কপালের মাঝখানে একটা গভীর ক্ষত। তারপর থেকে ওই বাড়িতে আর কেউই যায় না। যারা রাতের বেলা ওই বাড়িতে যায় তারা আর জ্যান্ত ফিরে আসতে পারে না। শুধু সেই 3 জনের মধ্যে একটি মেয়ে ফিরে আসতে পেরেছিল। তবে তখন আমি গ্রামে ছিলাম না। গোটা ঘটনা আমি এখানে এসেই শুনতে পেয়েছিলাম। অনেকক্ষণ ধরেই রিমি ভেবে চলেছিল তার কথাই লোকটা বলছে, অথচ তাকে চিনতে পারছে না। কেন এবার বুঝতে পারল। লোকটা রিমিকে সেবার দেখেনি, তাই তাকে চিনতে পারেনি। নরহরি গল্প শেষ করে বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল। অনেকক্ষণ 3 জনের মুখে কোনো কথা নেই। এবার ঈশান বলল, যতদূর শুনেছি ওই বাড়িতে যারা মারা গেছে তারা সবাই ওই ব্যালকনির সিঁড়ির কাছে পড়েছিল, আর তাদের সবার কপালের মাঝখানে নাকি একটা করে গর্ত হয়েছিল। এই গ্রামে এসেই আমি ব্যাপারটা জানতে পেরেছি। আর আপনিও তেমনই একটা কথা বললেন, কিন্তু তাদের দৃষ্টি ওই সিঁড়ির দিকে থাকতো কেন? সে ব্যাপারে আপনি কি কিছু বলতে পারবেন? নরহরি মাথা নাড়িয়ে জানালো, না, যারাই প্রশ্নের উত্তর দিতে পারত তারা তো আর কেউই বেঁচে নেই। আমি বা কি করে বলবো? সেদিন রাত্রে ওদের মধ্যে আর কোনো কথা হলো না। সেই বাড়িতে ওরা রাতের বেলা ঘুমিয়ে পড়ল।
বৃদ্ধ লোকটি বাড়ির বারান্দার কাছে ঘুমোলো। রিমি ঘরের ভেতর শুয়ে পড়ল আর ঈশান শুয়ে পড়ল পাশের ছোট ঘরটায়। তবে চিন্তা আর প্রবল একটা আতঙ্কে রিমির কিন্তু গোটা রাত ঘুম হলো না। ঈশান ঘুমোতে ঘুমোতে একটা অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে নিল। দেখ রিমি, আমি বুঝতে পেরেছি ওই বাড়িতে আরও একবার না যাওয়া পর্যন্ত তোর এই সমস্যাটা ঠিক হবে না। এতদূর আমরা যখন এসে পড়েছি তখন একবার আমাদের ওই বাড়িতে রাতে বেলা যাওয়াটা প্রয়োজন। রিমির গোটা চোখে মুখে আবার ভয় ফুটে ওঠে। সে চাপা গলায় বলে, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমি বুঝতে পারছি তুই কোনো কথাই বিশ্বাস করছিস না, কিন্তু আমি ওই বাড়িতে গিয়েছিলাম। ওই বাড়িতে যে কিছু একটা আছে সেটা আমি জানি। তাছাড়া ওই লোকটাও তো একই কথাই বলল। এরপরেও তুই ওই বাড়িতে যেতে চাইছিস? হ্যাঁ, চাইছি, কারণ ওই বাড়িতে না গেলে গোটা জীবন তুই এই একটা ভয় নিয়ে বেঁচে থাকবে। এই ভয়টা তোকে ভালোভাবে কোনো দিনই থাকতে দেবে না। নিজের দিকে কখনো তাকিয়ে দেখেছিস একবার তোর কি অবস্থা হয়েছে? একটা অসুস্থ মানুষকে দেখতেও বোধহয় তোর চেয়ে অনেক বেশি ভালো রে। তুই নিজে বুঝতে পারছিস না তোর সমস্যার সমাধান রয়েছে ওই বাড়িতে। যে স্বপ্নটা তুই দেখতে পাচ্ছিস সেটার শেষ আছে শুধুমাত্র ওই বাড়িতেই। রিমি বুঝতে পারছিল ঈশান আসলে কি বলতে চাইছে, কিন্তু তবুও ওই বাড়িতে আরও একবার যাওয়ার মতো সাহস সে কিছুতেই জোগাড় করতে পারছিল না। কোনো রকমে ঈশানকে বোঝানোর জন্য বলল, যাক, আমার ওখানে না গেলেও হবে। আমিও ওই বাড়িতে যাবার জন্য আর সাহস জোগাড় করতে পারছি না। ঈশান রিমির একটা হাত শক্ত করে ধরে, তারপর বলে, আজ রাতে এই লোকটা ঘুমিয়ে পড়লে আমরা ওই বাড়িতে যাব। তবে তোকে আমি কথা দিচ্ছি, ওই বাড়িতে গিয়ে যদি তেমন কোনো বিপদ মনে হয় তাহলে আমরা তখনই কিন্তু সেখান থেকে চলে আসব, ঠিক আছে? রিমি জানে ঈশান যখন কোনো একটা সিদ্ধান্ত নিয়েছে তখন তাকে সেখান থেকে সরানো যাবে না। রিমি বুঝতে পারে আরও কিছু একটা অপেক্ষা করছে ওদের জন্য। আবার সেই সেবারের মতো একটা ভয়ঙ্কর কালো রাত ওদের জীবনে আসতে চলেছে। কিন্তু এবার কি হবে? ঈশানের যদি কিছু একটা হয়ে যায়, রিমির যদি কিছু হয়, তাহলে তা নিয়ে রিমি পরোয়া করে না। এমনিতেই ওই স্বপ্নটার একটা ভয় তাকে ভালোভাবে বাঁচতে দিচ্ছে না। নরহরি কিছু বুঝতে পারে না, তবে নরহরি আরও একবার ওদের বলে দিয়েছিল কোনোভাবেই যেন অন্ধকার নামার পর ওই বাংলো বাড়ির দিকে ওরা না যায়। ওরা দুজনেই সে কথা মেনে নিয়েছিল। রাতের বেলা নরহরি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। সেদিন রাতে নরহরি ঘুমিয়ে পড়ার পর ওরা দুজন বেরিয়ে পড়ল বাড়ি থেকে। তারপর হাঁটতে হাঁটতে পৌঁছে গেল সেই জঙ্গল মতো জায়গাটার কাছে। ওদের দুজনের হাতেই রয়েছে টর্চ। জঙ্গলে জায়গাটা পেরিয়ে বাড়িটার কাছে পৌঁছনো খুব একটা কঠিন হলো না। ঈশানের হাতে টর্চ ছাড়াও রয়েছে একটা লোহার ছুরি। যদি কোনো বিপদ ঘটে তাহলে এই ছুরিটা তাকে সাহায্য করতে পারবে। চাঁদের আলোয় চারপাশটা ভালোভাবে দেখা যাচ্ছে, আর সেই চাঁদের আলোয় বাড়িটাকে দেখে রিমির বুকের ভেতর ভয়টা যেন দ্বিগুণ বেড়ে উঠল। এই সেই বাড়িটা, যে বাড়িটাকে সে স্বপ্নে দেখেছে। এই বাড়িটার সামনে এসে দাঁড়ানোর পরে তাদের তিনজনের গোটা জীবনটা পাল্টে গিয়েছিল। আবার সেই বাড়িটার সামনে এসে দাঁড়িয়েছে ওরা আজ এত বছর পরে। ঈশান কিন্তু বাড়িটার সামনে এসে দাঁড়ানোর পরে কেমন অবাক হয়ে গিয়েছিল। পুরনো একটা কাঠের বাড়ি, এখানে ওখানে সবুজ গাছপাতা জন্মেছে। দেখেই বোঝা যায় এই বাড়িটা অনেক বছর ধরে পরিত্যক্ত। কিন্তু এত পুরনো একটা বাড়ি এখনো ভেঙে পড়েনি। বাড়ির একপাশে কাঠের সিঁড়িটাও রয়ে গেছে অক্ষত, চাঁদের আলোয় দেখা যায়। তবে বাড়িটার কাছে একটা অদ্ভুত গন্ধ যেন চারপাশে ছড়িয়ে পড়েছে বলে মনে হলো। রিমি আর ঈশান বাড়িটা থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো বাড়িটার মধ্যে তাকিয়ে রয়েছে। ঠিক তখনই পেছনের জঙ্গল থেকে একটা খসখস শব্দ শোনা গেল। ওদের দুজনের হাতে টর্চ গিয়ে পড়ল একসাথে জঙ্গলের মধ্যে। একটা জায়গায় জঙ্গলটা নড়ে উঠেছে।
তাহলে কি ওখানে কিছু রয়েছে? রিমি একবার কাঁপা গলায় বলে উঠল, ওখানে কি আছে বলতো? কোনো বন্য জন্তু নয় তো? এখন অনেক রাত হয়ে গেছে রিমি, এখন এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। চল চল আমরা বরং ওই বাড়ির ভেতরে গিয়ে ঢুকি। রিমি আর কোনো কথা বলে না। হাঁটতে গিয়ে ঢোকে বাড়িটার একতলার ঘরে। ঘরের দরজাটা হাতের ধাক্কাতেই ক্যাঁচ শব্দ করে খুলে যায়। অন্ধকারে একটা ধুলোর গন্ধ আর গরম বাতাস ভেতর থেকে এক দমকায় বেরিয়ে আসে। বাইরে কিন্তু সামান্য ঠান্ডা রয়েছে, অথচ ভেতরটা কেমন যেন গরম। চারপাশে ঘুরতে দেখা গেল ঠিক আগের বারে ওরা যেমন দেখে গিয়েছিল, নিচের তলাটা তেমন, তবে মেঝেতে পুরো ধুলো জমে গেছে। আরও খানিকটা এপাশে ওপাশে মাকড়সার জাল ছড়িয়েছে। বেশ একটা ভূতের বাড়ির মতো ফিলিংস হচ্ছে বুঝলি। এমন একটা বাড়ির খবর বেশ ভালোভাবে কাগজে আনতে পারলে কাগজ কাটিতে মার্কেট ভ্যালু কিন্তু ভীষণ বেড়ে যাবে। রিমি অবাক হয়ে ঈশানের দিকে তাকিয়ে বলে, তুই এই সব ভাবছিস? আমি ভাবছি এই বাড়িতে আমাদের কোনো বিপদ না ঘটে। ঈশানের মুখে একটা অদ্ভুত হাসি দেখা যায়। ঈশানের কথাগুলো ঘরের দেওয়ালে ধাক্কা খেয়ে যেন প্রতিধ্বনিত হতে থাকে। যতবার তোর কাছে কথাগুলো শুনেছি ততবারই মনে হয়েছে এই বাড়িতে কিছু একটা আছে, আর সেই ব্যাপারটা সবার সামনে আনাটা খুব দরকার। গোটা দুনিয়ার মানুষ হয়তো জানে না এই গোবিন্দপুর গ্রামে এমন একটা বাড়ি রয়েছে যেখানে রাতের বেলা কেউ থাকতে আসলে সে মারা যায়। একটা কথা আমায় বলতো, যদি ভূত কিংবা অন্য কিছু থাকে তাহলে সে এভাবে কপালের মাঝখানে ফুটো করে মানুষকে মারে কেন? সে তো অন্যভাবেও মারতে পারতো। আমার মনে হয় এখানে ওসব কিছু নেই বুঝলি, এই গ্রামের মানুষদেরই কারসাজি এসব। তাই আমি হাতে করে এই দেখ এই একটা ছুরি নিয়ে এসেছি। তেমন কিছু দেখলেই ওসব অশরীরীকে এক ঘায়ে ধরাশায়ী করব। ঈশানের কথায় অবাক হয়ে যায় রিমি। তাহলে এত কিছু ভেবে রেখেছিল ঈশান? ঈশান ঈশান আমি এখানে থাকবো না, চল চল আমরা এক্ষুনি গ্রামে ফিরে যাই। ঈশান হেসে ওঠে। তার হাসিটাও ঘরের দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে কেমন যেন অদ্ভুত মনে হয় রিমির কাছে। এই বাড়িটা ছেড়ে আমি এখন চলে যাব? সেটা হতে পারে না রিমি, সেটা হতে পারে না। এই বাড়ির দোতলার ঘরে আসলে কি আছে সেটা আমি দেখব। কত বছর আগে ওই ঘরে গ্রামের লোক কি দেখেছিল, এমন একটা গাল গল্প দিয়ে এই বাড়ির থেকে আমায় দূরে সরিয়ে রাখতে পারবে না। এই গ্রামের লোকেরা তা কোনোভাবেই পারবে না। আমি ওখানে যাবই, আর তুইও থাকবি আমার সাথে। ওই সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠলে কি দেখা যায় সেটা আমি দেখব। এবার আমার পরিকল্পনাটা শোন তুই। এরপরে ঈশান রিমিকে কথাগুলো বলে। সেই কথায় রিমির গোটা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে আসে। রিমি ভয় একরকম চিৎকার করে বলে ওঠে, না ঈশান, তুই বিপদটা বুঝতে পারছিস না। আমি নিজে এই বাড়িতে থেকে দেখেছি রণ আর জয়ন্তকে যে কোনো মানুষ মারেনি, সেটা আমি জানি। রণ কিন্তু তোর মতোই ছিল। আমার মতো ছিল সেটা হতে পারে, কিন্তু আমি তো নই। আমি এই বাড়ির রহস্য উদ্ঘাটন করে তারপর এখান থেকে ফিরব। ওরা কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগে একটা দমকা হাওয়ায় একতলার ঘরের দরজাটা একবার শব্দ করে বন্ধ হয়ে যায়। রিমি ভয়ে চমকে উঠে ঈশানের পেছনে গিয়ে দাঁড়াবে, এমন সময় ঈশান হাসতে হাসতে বলে, আরে তুই এত ভয় পাচ্ছিস কেন? হয়তো হাওয়ার ধাক্কায় দরজাটা বন্ধ হয়ে গেছে। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি। কথাটা বলেই ঈশান দরজার কাছে গিয়ে দাঁড়ায়, আর দরজাটা খুলে যায়। তারপর বাইরের দিকে তাকাতে যেতেই তার মনে হয় বাড়ির একপাশে সেই সিঁড়ির নিচে একটা কালো ছায়া মূর্তি দাঁড়িয়ে রয়েছে। কে কে ওখানে? ঈশানের কথা শুনে রিমি কেমন যেন ভয় পাওয়া গলায় একরকম কেঁদে উঠে বলে, ঈশান ঈশান কে ওখানে? তুই তুই বাইরে যাস না, বাইরে যাস না তুই।
আরে ওই ছেলেটার কাছে কে যেন দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বাইরেটা এত অন্ধকার হয়ে গেল কি করে? একটু আগে পর্যন্ত আকাশে চাঁদের আলো ছিল, দেখেছিস? একদম খেয়াল করিনি আকাশে যে মেঘ রয়েছে। আমার কিন্তু ভয় করছে ঈশান, আমার খুব ভয়। রিমির কথাটা পুরোপুরি শেষ হয়ে এলো না, তার আগেই ওদের মাথার ওপরে একটা মচমচ শব্দ হতে থাকে, যেন মনে হয় ওপরে দোতলার ঘরের কাছে কেউ হেঁটে বেড়াচ্ছে। শব্দটা শুনে ঈশান এবার কেমন যেন থমকে যায়। তারপর আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে বলে, একটু আগে যে সিঁড়ির কাছে দাঁড়িয়েছিল সে বোধ হয় উপরের ঘরে গিয়ে ঢুকেছে, আমাদের ভয় দেখানোর জন্য এসব করছে। তুই কি পাগল হয়েছিস নাকি? এত কম সময়ের মধ্যে সিঁড়ি দিয়ে কেউ ওপরের ঘরে গিয়ে ঢুকবে আর আমরা বুঝতে পারবো না? এই বাড়িটা কত বছরের পুরনো বলতো? সিঁড়ি দিয়ে কেউ উঠতে গেলে তো সিঁড়িতে মচমচ শব্দ হবে, সেটা শুনতে পাইনি কেন বলতো? আমরা কথা বলছিলাম, তাই আমাদের মনটা অন্যদিকে ছিল, তাই হয়তো শুনতে পাইনি। তাছাড়া পাহাড় টিপে টিপে হয়তো কেউ উঠেছে। রিমি এগিয়ে গিয়ে ঈশানের একটা হাত টেনে ধরে বলে, সেদিন রাতেও কিন্তু ওরা কেউ কোনো কথা শোনেনি, অবাধ্যর মতো ওপরের ঘরে গিয়েছিল, আর কিন্তু ওরা কেউ ফিরে আসেনি। ঈশানের হাত ছাড়ে না রিমি, তারপর হাতের লম্বা ছুরিটা তুলে ধরে বলে, আমি ফিরে আসব, তুই কোনো চিন্তা করিস না। তুই একটা কাজ কর, এই বাড়িটা থেকে বাইরে গিয়ে দাঁড়া। তুই তো বলেছিস ওপরে ঘরে যখন কেউ থাকে তখন ওই ব্যালকনির সিঁড়ির বাঁকের কাছে কেউ একটা এসে দাঁড়ায়। আমি ওপরে যাচ্ছি, আমার যখনই মনে হবে সিঁড়ি দিয়ে কেউ একজন উঠে যাচ্ছে তখন আমি চিৎকার করে তোকে নির্দেশ দেব, তখন তুই সিঁড়ির কাছে এসে দেখবি। কেমন? সিঁড়ির বাঁকের কাছে কে এসে দাঁড়িয়েছে সেটা তুই দেখবি। রিমি অনেক চেষ্টা করে ঈশানকে নিরস্ত্র করতে, কিন্তু ঈশানের মধ্যে কেমন যেন একটা জেদ চেপে গেছে। সে কিছুই শুনতে চায় না। অন্ধকারের মধ্যে টর্চের আলোর ওপর নির্ভর করে সে বাইরে বেরিয়ে যায়। রিমি বুঝতে পারে ঠিক আগের বারের মতোই সব কিছু হচ্ছে। আগের বারেও অন্ধকারে তাকে একা রেখে ওরা উঠে গিয়েছিল ওপরের ঘরে এক এক করে। রিমির দু চোখ ফেটে জল বেরিয়ে আসতে শুরু করে। বারবার সে নিজেকে দোষারোপ করতে থাকে। আগেরবার না হয় সে এমন একটা ভুল করেছিল, কিন্তু আরও একবার সেই একই ভুল সে করল কি করে? সে নিজের স্বপ্ন থেকে মুক্তি পাওয়ার জন্য, নিজেকে বাঁচানোর জন্য ঈশানকে আবার কোনো বিপদে ফেলবে না তো? ঈশান কিন্তু সন্দেহ করেছিল গ্রামের কেউ তাদের ভয় দেখাতে চাইছে। বিশেষ করে নরহরি যেমন সন্দেহের চোখে ওদের দেখে চলেছিল, সেই নরহরি বোধহয় কাজটা করেছে। তাই তাড়াতাড়ি এক হাতে টর্চ অন হতেই ছুরিটা বাগিয়ে ধরে সে সিঁড়ির কাছে এসে দাঁড়ায়। তারপর সিঁড়ির ওপর একটা পা রাখতেই হঠাৎ করে তার মনে হয় রিমি বোধহয় মিথ্যে কথা বলেনি। এই সিঁড়ির ওপর যে ধুলো জমে রয়েছে তা অনেকটা বেশি। এই ধুলোর ওপর দিয়ে কেউ হেঁটে গেলে আর এমন নড়বড়ে সিঁড়ি দিয়ে হাঁটতে গেলে মচমচ শব্দ হবে, সেটা নিচের ঘর থেকে শোনা যায়। তাহলে যে লোকটা ওপরে উঠেছে তার বেলায় শোনা গেল না কেন? এক পা করে সিঁড়ির রেলিং ঘেঁষে ওপরের দিকে উঠতে থাকে ঈশান। সিঁড়ির একদম বাঁক পর্যন্ত যখন এসে পড়েছে তখন দেখতে পেল ওপরের ব্যালকনির কাছে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে। কেউ যে একটা দাঁড়িয়ে রয়েছে সেটা বোঝা আর সম্ভব ছিল না। তবে ঈশানের টর্চের আলো সেখানে গিয়ে পড়তে কালো মতো কি একটা যেন অন্যদিকে সরে গেল। কেমন যেন জেদ চেপে গেল ঈশানের। তাড়াতাড়ি বাকি সিঁড়িটা উঠে ব্যালকনির একপাশে দাঁড়াতেই অবাক হয়ে দেখতে পেল কোথাও কেউ নেই। গোটা ব্যালকনিতে ধুলোর স্তর জমে রয়েছে। আগের মতোই সেই ধুলোর চরে কোনো পায়ের ছাপ নেই। তাহলে একটু আগে যে কালো মতো জিনিসটাকে দেখল সেটা কি? মনের মধ্যে অজস্র কৌতূহল থাকলেও কিছু একটা ভেবে বেরিয়ে আসতে যাবে ঠিক তখনই ঈশানের মনে হলো ওপরের ঘরের ভেতর থেকে একটা শব্দ আসছে। কেউ যেন গভীরভাবে নিঃশ্বাস নিচ্ছে, এমন একটা শব্দ। এবার ঈশান নিশ্চিন্ত হলো যে ভেতরের ঘরে
কেউ একজন আছে। কোনো অদ্ভুত উপায় তার পায়ের ছাপ এই ব্যালকানিতে পড়েনি। ঈশান উঠে গেল সেই ঘরের দরজার সামনে। তারপর একটা ধাক্কা দিতেই বুঝতে পারল দরজা বন্ধ। সে মনে করলো কাঠের দরজা কোথাও হয়তো জ্যাম হয়ে গেছে। আবার ধাক্কা দিতেই বুঝতে পারল ভেতরের সেই নিঃশ্বাসের শব্দটা বন্ধ হয়ে গেছে। কে আছে ভেতরে? এসব চালাকি আর চলবে না, বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। অন্ধকারে দরজা ধাক্কা দিচ্ছিল ঈশান। এবার টর্চ জ্বালাতে যেতেই সেটা জ্বলল না। ভালো করে টর্চটা জ্বালানোর চেষ্টা করতে করতেই দরজাটা যেন নিজে থেকে খুলে গেল। এবার অন্ধকারের মধ্যে ঈশান বুঝতে পারল ঘরের মধ্যে কেউ এসে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই নিচ থেকে একটা শব্দ এলো, যেন কেউ সিঁড়ি থেকে উঠে আসছে ওপরের দিকে। তাহলে কি রিমি উঠে আসছে? কিন্তু তার আগেই ঘর থেকে বেরিয়ে আসতে লাগলো সেই লম্বা কালো ছায়ামূর্তি। হঠাৎ করে ঈশানের হাতের টর্চ জ্বলে ওঠে, আর সেই আলোয় ঈশান দেখতে পায় একটা ভয়ঙ্কর দৃশ্য। রিমি অনেকক্ষণ ধরেই ঘরের দরজার কাছে দাঁড়িয়েছিল। বারবার তার মনে হচ্ছিল তার একবার ওপরে যাওয়া প্রয়োজন, কিন্তু একটা কৌতূহল সে এবার অনুভব করতে পারছিল। সত্যি যারা মারা গেছে তাদের দৃষ্টি ওই সিঁড়ির দিকে কেন ছিল? ঈশান নির্দেশ দেওয়া না পর্যন্ত বাইরে যাওয়াটা ঠিক হবে না। এইসব ভাবতে ভাবতে মনে হলো এই গোটা বাড়িটা, আশপাশের পরিবেশটাই তো যেন একটু একটু করে পরিবর্তন হয়ে যাচ্ছে। এতক্ষণ ধরে চারপাশটা কেমন শান্ত নিস্তব্ধ ছিল, এবার মনে হলো ওই জঙ্গলের দিক থেকে অদ্ভুত সব শব্দ আস্তে আস্তে লাগলো। আর বাড়ির আশেপাশে যেন একটা ঝড় উঠেছে। মাথার ওপরে দোতলার ব্যালকানির কাছে মচমচে একটা শব্দ অনেকক্ষণ ধরে হচ্ছে। তার মনে হচ্ছিল তাহলে কি ঈশান দোতলার ঘরের কাছে পৌঁছে গেছে? যদি ঈশানের কিছু হয়? নিজেকে বোঝাতে পারছে না রিমি। ঠিক তখনই তার মনে হলো ঘরের দরজার বাইরে কেউ একটা এসে দাঁড়িয়েছে। যে এসে দাঁড়িয়েছে তাকে ঈশান মনে করেছিল এই গ্রামের কেউ। ঈশান ভুল ভেবেছে। এই গ্রামের কেউ ওদের ভয় দেখানোর জন্য এত রাতে এই বাড়িতে আসবে না। কিন্তু ঈশানের কি হলো? এতক্ষণ হয়ে গেল, ঈশান ঠিক আছে তো? ঈশানের কথা ভাবতে ভাবতে অন্যমনস্কভাবে হাতের ধাক্কায় দরজাটা খুলে গিয়েছিল। আর তখনই হাতের টর্চের আলোটা সামনের দিকে ফেলতেই রিমি দেখতে পেল একটা বাচ্চা মেয়ে আস্তে আস্তে হেঁটে এগিয়ে যাচ্ছে সিঁড়ির দিকে। মনে হলো রিমির দরজা খোলার অপেক্ষাতেই সে ছিল। তাকে দেখতে পেয়ে রিমির বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল একবার। তবুও কি যেন একটা আকর্ষণ তাকে বারবার টেনে নিয়ে যেতে শুরু করলো ওই সিঁড়ির দিকে। বাচ্চা মেয়েটা ততক্ষণে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে একভাবে। তার গায়ের ওপর গিয়ে পড়েছে আলোটা। বাচ্চা মেয়েটার পরনে একটা সাদা রঙের পোশাক, কিন্তু সেই পোশাকটা যেন কেমন অদ্ভুত, এখনকার দিনে দেখা যায় না। মনে হচ্ছে বাচ্চা মেয়েটার গায়ের পোশাকটা আজ থেকে 100 বছর আগে ব্যবহার করা হতো। বাচ্চা মেয়েটা এগিয়ে গেছে, ঠিক তখনই রিমির হাতে টর্চটা একবার দপ দপ জ্বলে উঠেই বন্ধ হয়ে গেল। আর ঠিক তখনই একটা ব্যাপার অনুভব করতে পেরে রিমি যেন চমকে উঠল। একটা চিৎকার ভেসে এসেছে ওপর দিক থেকে। সেই চিৎকারটা যে ঈশানের চিৎকার সেটা বুঝতে খুব একটা দেরি হলো না তার। অন্ধকারের মধ্যেই উপরের দিকে তাকাতে অন্ধকারে দেখা গেল ঠিক সেই স্বপ্নের মতো একটা দৃশ্য। দোতলার ঘরের দরজাটা খোলা। সেই ঘরের ভেতর থেকে একটা অদ্ভুত কালো অন্ধকার যেন বেরিয়ে এসে দাঁড়িয়েছে ব্যালকনির কাছে। তার মাথাটা গিয়ে ঠেকেছে ওপরের একদম ছাদে। এই অন্ধকারের মধ্যেও রিমি যেন স্পষ্টভাবে দেখতে পেল তার একটা লম্বা গাছের ডালের মতো শক্ত হাত এগিয়ে গেছে সামনের দিকে সিঁড়ি পর্যন্ত, ঠিক সেখানে যেখানে ঈশানের শরীরটা যেন হাওয়ায় ছটফট করে চলেছে। বাচ্চা মেয়েটা এতক্ষণে হেঁটে হেঁটে পৌঁছে গেছে সিঁড়ির বাঁকের কাছে।
হঠাৎ করে একটা ব্যাপার বুঝতে পারল রিমি। প্রতিবার যখন ব্যালকনির সিঁড়ির কাছে একজন মারা যায় তখন তার দুটো চোখ ওই সিঁড়ির বাঁকের দিকে কেন থাকে? তাহলে প্রতিবার রাতের অন্ধকারে ভয়ঙ্কর এই ঘটনার সময় ওই বাচ্চা মেয়েটা এসে দাঁড়ায় সিঁড়ির বাঁকের কাছে। তবে তার থেকেও আরো বেশি ভয় পেল রিমি। একটা ব্যাপার অনুভব করলো সে। ঠিক তখনই রিমি বুঝতে পারল তার ঠিক পেছনে যেন কেউ একটা এসে দাঁড়িয়েছে। গোটা ব্যাপারটা স্বপ্নের মতো ঠেকতে লাগলো রিমির কাছে। যে স্বপ্নটা সে দেখতে পেত ঠিক তেমনই একটা স্বপ্ন। রিমির ঘাড়ের কাছে একটা গরম নিঃশ্বাস এসে পড়ল। তার সাথে কেউ যেন সুর করে এক টানা বলে যেতে লাগলো। ভাষাটা যে আসলে কি সেটা বোঝার ক্ষমতা তখন রিমির আর নেই। তবে রিমি বুঝতে পারল নরহরির বলা কথাগুলো মিথ্যে নয়। নরহরি যে মেয়েটার কথা বলেছিল, গ্রামের যে মেয়েটা দোতলার ঘরের দরজার ফাঁক দিয়ে সাহেবের বউকে দেখেছিল কোনো একটা মন্ত্র করতে, সেই মন্ত্র এখন সে তার কানের কাছে শুনতে পাচ্ছে। এই মন্ত্র দিয়ে সাহেবের বউ জাগিয়ে তুলেছিল তার মেয়েকে, আর জাগিয়ে তুলেছিল হয়তো এই জঙ্গলের মধ্যে বাস করা কোনো অপশক্তিকে, যাকে দেখতে অনেকটা গাছের মতো। এই এত বছর ধরে গোটা ব্যাপারটা নিয়ে পড়াশোনা করতে করতে রিমি জেনেছিল মাঝে মাঝে জঙ্গলে এমন অনেক অপদেবতা দেখা যায় যারা জঙ্গলের মধ্যে গাছের আড়ালে যুগের পর যুগ মানুষের চোখের আড়ালে থেকে যায়। সাহেবের বউ বোধহয় কোনোভাবে তার সন্ধান পেয়েছে এবং তার সাহায্যে আবার জাগিয়ে তুলেছিল তার মেয়েকে। সেদিন রাতে সাহেব ঠিক যেভাবে মরেছিল সেভাবেই এক এক করে সবাই মরেছে। আর আজ মরেছে ঈশান। ওই বন্ধ ঘরের ভেতর থেকে আসলে বেরিয়ে এসেছে জঙ্গলের কোনো এক অপদেবতা আর বাচ্চা মেয়েটা। হাঁটতে হাঁটতে পৌঁছে গেছে তার কাছে এতক্ষণে। আর তাহলে তার পেছনে এসে কে দাঁড়িয়েছে? কথাটা মনের মধ্যে উদয় হলেও উত্তরটা কিন্তু জানা ছিল রিমির। তার পেছনে এসে দাঁড়িয়েছে আজ থেকে অনেক বছর আগে এই গোবিন্দপুরের কাঠের বাংলো বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যাওয়া সেই সাহেবের বউ। তবে সে যার বেঁচে নেই সেটা বলে দিতে হয় না। রিমির গোটা শরীরটা কেমন যেন পাথরের মতো হয়ে গিয়েছিল। তার মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে এলো। সেই চিৎকারে জঙ্গলের আশেপাশের নিস্তব্ধতাটুকু কেমন যেন খান খান হয়ে গেল। ঠিক তখনই সেই বাড়ির ব্যালকনির দিক থেকে একটা অদ্ভুত হাসির শব্দ শোনা গেল। আর রিমি বুঝতে পারলো একটা ঠান্ডা বরফের মতো হাত তার ঠিক ঘাড়ের কাছে চেপে ধরতে শুরু করেছে। আমি আর কি করে বুঝবো এই মেয়েটাই ছিল সেই মেয়েটা যারা কয়েক বছর আগে এখানে এসেছিল। আগে যদি বুঝতে পারতাম তাহলে কি রাতের বেলা অসতর্ক হয়ে ঘুমাতাম? শুধু শুধু দুটো জলযান্ত্র প্রাণ আবার চলে গেল। কিন্তু খুড়ো, একটা কথা তো আমি কিছুতেই বুঝতে পারলাম না। এই প্রতিবার মৃতদেহ পাওয়া গেছে এই দোতলার ব্যালকনি সিঁড়ির কাছটায়, কিন্তু এই মেয়েটার মৃতদেহটা এই জঙ্গলের কাছে বাড়ির সামনে পাওয়া গেল কি করে? নরহরি মাথা নাড়িয়ে বুঝিয়ে দিল এই প্রশ্নের উত্তর দিতে সে অসমর্থ। তারপর সামনের দিকে তাকিয়ে গ্রামের কতগুলো লোকের সামনে দাঁড়িয়ে কড়া গলায় বলে উঠল, আর নয় দিনু, আর নয়। এখানে আর কাউকে মরতে দেওয়া যাবে না। কাল থেকে এই বাড়ির চারপাশটা ভালো করে ঘিরে দেওয়ার ব্যবস্থা করতে হবে, বুঝলি? এইভাবে তো আর একটা একটা করে জীবন চলে যেতে দেওয়া যায় না। এই রাক্ষসে কাঠের বাড়ি যে আর কতগুলো মানুষের রক্ত খাবে তা বুঝতে পারি না। যারা ওদের খুঁজতে এসেছিল তারা সবাই দিনের আলোয় ভয়ার্ত চোখে তাকিয়ে রইল বাড়িটার দিকে। যেন মনে হচ্ছে বাড়িটা কিছুই জানে না। বাড়িটা জানে না কাল রাতে ঠিক তার চোখের সামনে কি ভয়াবহ একটা ব্যাপার ঘটে গেছে। আবার তাজা রক্তে ভেসে গেছে বাংলো বাড়ির দোতলার ব্যালকনির সিঁড়ির কাছের জায়গাটা। আর এবারেও মৃতদেহের দুটো চোখ তাকিয়েছিল
সিঁড়ির বাঁকের দিকে।